কি যেন কিসেরও লাগি মনো করে হায় হায়, এটা বাচ্চাদের লাইন হতে পারে না। যা ভালো লেগেছে তার ভালো লাগাটাকে আমি অস্বীকার করতে পারবো না। ওরা কেন বিগ আর্ট পছন্দ করছে না? আরে তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক তো নাচের জন্য তৈরি হয়েছিল, ওটার প্রাথমিক কাজই ছিল নাচ। সে যদি বাংলায় উত্তর দিতে পারে বা যদি সে আমার কথাটা বোঝে, তাহলে সে আমাকে যদি হিন্দিতে উত্তর দেয় আমি বাংলায় কথা বলবো। সে যদি বোঝে, সে যদি আমাকে উল্টো দিকে জিজ্ঞেস করবো ভাইয়া বাংলা সমাজ মে নেই আদা নয়া আয়া है, আমি কি করবো লোকটার সঙ্গে? আমি বাংলা দিয়ে কথা বলে স্বতঃস্ফূর্ত ভাব ছিল আড্ডা, সেটা আজ থেকে শেষ কেটে যাবে, দরকার নেই স্বতঃস্ফূর্ততার দরকার নেই, কারণ আমি প্রত্যেকদিন এত খাটাখাটি করে টপিক আনবো আর তোমরা বন্ডুল করবে, হবে না। নমস্কার, ওয়েলকাম টু সোল কানেকশন আড্ডার 8th এপিসোডে। তোকে বললাম যে শুভানুকে বলেছিলাম এটা বলতে যে নমস্কার, 100 নম্বর আড্ডার এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যে এত মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের দিয়েছেন তাদের জন্য আমরা খুব খুশি। এটাও বলতে চাই, এটা বলতে গেলে কি করতে হবে, তাহলে আপনাদেরকে এটা একটুখানি বেশি প্রমোট করতে হবে, মানে নিজেরা শেয়ার টেয়ার করে দিতে হবে। নিজেরা কোন যে মনোদের শোনাচ্ছেন না এটা বললে তো হবে না, তো বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই কথাটা 100 নম্বর এপিসোডে কি বলতে পারে। হ্যাঁ, আর মাত্র 92টা এপিসোড বাকি, তাহলে 92টা এপিসোডের মধ্যে বলতে হবে। ওকে, এবার টপিক শুরু করবো। আজকে তোমাদের কোথাও যেতে দেবো না, আমি আড্ডার অন্য কোনো দিকে, আমি আড্ডার লাস্ট দিন বসে আমি 6টা এপিসোড দেখেছি। প্রত্যেকটা আড্ডায় যেটা হয়, দুটো জিনিস কনফার্ম, সেটা হচ্ছে কোনো একটা টপিক ওঠে, অন্য কথা বলে এই বিষয়ে আমার কোনো মতামত নেই বলে 15 মিনিট কথা বলে এই বিষয়ে, অর্ণবদা থামে না, সেখান থেকে অর্ণবদা টানতে টানতে নিয়ে যায় ফিলোসফি আর মাইথোলজির। এবার এই যে তোমাদের একটা স্বভাব হয়ে গেছে যে প্রত্যেকটা টপিককে নিজেদের ইচ্ছের মতো জায়গায় নিয়ে যাওয়া, সেটাকে আমি বন্ধ করে দেবো। সবই তো মায়ারে পান, এই আবার না, শুরুতে তো যেতেই দেবো না, একদম আজকে সেগমেন্ট বাই সেগমেন্ট হবে। প্রথমে পড়া হবে কমেন্ট, আগের দিনের এপিসোডের 2টো কমেন্ট, মানে প্রচুর কমেন্ট এসেছে। আচ্ছা, স্বতঃস্ফূর্ত ভাব ছিল আড্ডা, সেটা আজ থেকে শেষ কেটে যাবে, দরকার নেই স্বতঃস্ফূর্ততার দরকার নেই, কারণ আমি প্রত্যেকদিন এত খাটাখাটি করে টপিক আনবো আর তোমরা বন্ডুল করবে, হবে না। আমাদের কি মেম্বারদের কমেন্ট আলাদাভাবে মেনশন করা উচিত যাতে মেম্বারশিপ নেয়? হ্যাঁ, করতেই পারি আমরা। আচ্ছা, তাহলে পরের এপিসোড থেকে করবো, কারণ আমি এই এপিসোডটা পারছি না, বাট মেম্বারদেরকে থ্যাংক ইউ জানিয়ে যেই 2টো কমেন্ট আমার খুব ভালো লেগেছে। প্রথম কমেন্টটা সেটা হচ্ছে সেই ভদ্রলোক মনোজিৎ সরকার, তিনি 3টে সিনেমার নাম বলেছেন, যে 3টে সিনেমার 2টো আমি দেখেছি, 2টো খুবই ভালো, সবাইকে বলে দিতে চাই। প্রেমের সিনেমা নিয়ে একটা হচ্ছে 96, দুর্দান্ত সিনেমাটা। একটা হচ্ছে DIA, এটা কানাডা রোমান্টিক সিনেমা, দেখেছো? এটা খুব ভালো। কালার ফটো তেলেগু, এটা খুব ভালো। তো এটা অল হার্ট টাচিং রোমান্টিক মুভিজ, হিন্দি ডাবড, অ্যাভেলেবেল ইন হোয়াইট, মানে ইউটিউব। আপনারা 96 মুভিটার একবার দেখুন। 96 ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক মুভি। ডিসকাশনটা ভালো লাগলো, থ্যাংক ইউ। এবং সত্যি 96টা দেখা উচিত। এইবার আরো এরকম অনেকগুলো সিনেমা, সাইড এ সাইড বি, তোমাকে সাইড এ সাইড বিটা দেখতে বলেছে, দেখে নিয়েছো তুমি বোধহয়। তো এরকম আরো কিছু কিছু সিনেমার রেফারেন্স এসছে, খুবই ভালো। একটা থ্রেড, যেই থ্রেডটা আমার খুব ভালো লেগেছে, থ্রেড ওখানে কমেন্ট চলেছে, হ্যাঁ একটা থ্রেড খুব ভালো লেগেছে, এবং এইটা নিয়ে আমাদের আজকে টপিকটা শুরু করব। রুমেলা বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রমহিলা লিখেছেন থ্রেড। আচ্ছা, থ্রেডটা ভালো লেগেছে এই কারণে বলে দিই, একটা যুক্তিপূর্ণ কথাবার্তা হয়েছে, কোনো গালাগালি, হিংসা, বিবাদ ইত্যাদি ইত্যাদি ছাড়া, সেই জন্যই আমার ভালো লেগেছে। এবং আমি এই ভদ্রমহিলার কমেন্টের সাথে খানিকটা একমত, বলছি কেন। তো উনি লিখেছেন, মানে সিরিয়াসলি আপনারা এখন সাইয়ারা মুভি নিয়ে আলোচনা করবেন? সিরিয়াসলি? উইলিয়াম ডার্লিম্পেল বলে একজন ভদ্রলোক, আমি বোধহয় উচ্চারণটা ভুল করলাম, আব্রাহাম ডানিয়েল কামেন হারারি ছেড়ে ডিরেক্ট সাইয়ারা? খুব বাজে, খুবই বাজে। এই আলোচনাটা শুনতে আমার বারবার আপনাদের, এইসব আলোচনা শুনতে আমরা বারবার আপনাদের চ্যানেলে কিন্তু আসি না। প্লিজ, উই নিড মোর হিস্ট্রি, মোর সাইকোলজি অ্যান্ড মোর নলেজ, নট দিস চায়ের দোকানের আড্ডা। ওকে, তারপরে একজন লিখেছে, ইয়েস দিস ইজ স্যাড, দ্যাটস ওয়াই আই ডোন্ট কাম টু দিস চ্যানেল এনিমোর, দ্য ডিক্লাইন ইজ শার্প। ওকে, তারপরে সৌহার্দ্য দাস বলে একজন লিখেছে, যেখান থেকে আমরা টপিকে ঢুকবো আর কি। সৌহার্দ্য দাস লিখেছেন, মানে একদিন ইন্টেলেকচুয়াল কিছু বাদ দিয়ে পপুলিস্ট কিছু নিয়ে আলোচনা করলেই চ্যানেল খারাপ হয়ে যায়? সব কিছু মিলিয়েই আমাদের সমাজ, সেখানে যেরকম তারকফস্কি নিয়ে আলোচনা করা যায়, সেরকম বেদের মেজোস্তা নিয়েও আলোচনা করা যায়। তারপর আই সেকেন্ড রিয়েলি রিয়েলি ইত্যাদি। এবার আমার মানে একেও সাপোর্ট করেছে, একেও সাপোর্ট করেছে, ওনাকেও সাপোর্ট করেছে। তো মানে থ্রেডটা খুবই ভালো আর কি, যে কথোপকথন খুবই ভালো হয়েছে। এবার আমার এই যে ভদ্রমহিলা রুমেলা বন্দ্যোপাধ্যায়, তার কথা আমি খানিকটা এগ্রি করি আর কি। হ্যাঁ,
না 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 ওরকম না Connection দেওয়া থেকে এই ধরনের আলোচনা হওয়া না 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 ওইটা বলছি না আমার মনে হয় যে মানে সবকিছুর একটা মাত্রা থাকা উচিত, যে মানে ওনার মনে হয়েছে সাইয়ারাটা খুব লো লেভেল, এবার ধরো আমি আর একটু নিচে গিয়ে বলবো যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমরা মানে কথা না বলাই ভালো, সেটা একটু বাজে হবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত, যে পপুলিস্ট ইন্টেলেকচুয়াল, মানে হোয়াট ইজ পপুলিস্ট, হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল, এবং এই থ্রেডটা নিয়ে যদি একটু কথাবার্তা বলতে পারি। হ্যাঁ, তুমি শুরু করো, তোমার সাবস্ক্রাইবার বেশি, তুমি সুবিধা দেখ আমার বক্তব্য হলো এই পৃথিবীর সমস্ত কিছু যাদা আছে, যাদা এক্সিস্ট করে, কোন যাদা নিয়ে কথা হয় বা যাদা নিয়ে যাদা ধরো এই ঘরে এই সোফাটা বা আমি তুই সবকিছুর মধ্যে এতে আমাদের বিভিন্ন জিনিসপত্র ঘটছে, তার দুটো শ্রেণী বা দু তিনটে শ্রেণী বিভাগ আগে থেকে খুব ছিল। সেটা হলো এই একটু আগে আমরা একটা কথা বলছিলাম, কিছু মানুষ রবীন্দ্রসঙ্গীতকে বা রবীন্দ্রনাথের যে গান তৈরি করে, কিছু লোক তাকে রবীন্দ্রসঙ্গীত বলে, কিছু লোক তাকে রবীন্দ্রনাথের গান বলে, আর কিছু লোক তাকে রবি ঠাকুরের গান বলে। এর তো তিনটে আলাদা ডিফারেন্স তো খুব ক্লিয়ার। এখানে এই ডিফার করাটাতে আমার খুব ভালো লেগেছে, কারণ আমার মনে হচ্ছে যে উনি নিজের মতামতটা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমি পার্সোনালি যদি বলি, সে সিনেমা যাই হোক, সিনেমা নিয়ে কথা বলতে গেলে আমাকে যদি কেউ বলে যে উইলিয়াম ডালরিম্বলের সেটা কম, তাহলে আই ডোন্ট হ্যাভ আই হ্যাভ এ ডাউট ম্যান অফ। না কম না, মানে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, কারণটা হলো এখানেই আবার পয়েন্ট, সিনেমা দ্যাট ইজ ফিল্ম, রাইট? সিনেমা তারকোভস্কি সিনেমা এটাও সিনেমা। আমি যদি কোনো ফিল্ম মেকার হই, তাহলে সিনেমা নিয়ে আলোচনাকে আমার অতটাই সম্মান করা উচিত, অতটা ইতিহাসকে করা উচিত। তা আমি তো আমার জায়গা থেকে ওনাকে এখানে ডিফার করবো। আই ডিসএগ্রি উইথ ইউ, কারণ আমার মনে হয় সাইয়ারা নিয়ে আলোচনা করলে আমরা নামলাম না কোথাও, আমরা কোথাও কেউ নামছি না, কোথাও কেউ উঠছি না। এটা হলো আমার প্রথম বক্তব্য। এবং এই যে আরেকজন যে কমেন্টটা করেছে সেটাতেও আমি এগ্রি করি যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি ঠিকই, কিন্তু লাইফকে না বেশি সিরিয়াসলি নিয়ে নিল। আই হ্যাভ এ প্রবলেম উইথ দ্যাট। আমরা সিরিয়াস জিনিস নিয়ে কথা বলি, আমরা সিরিয়াস জিনিস নিয়ে কথা বলতে ভালোবাসি, তাই বলে কি খিউরিটা করবো না জীবন? তাই বলে কি মানে যে কোনো লঘু বিষয়কে, বা ধর আমি গান শুনতে চাই, শুধু ক্লাসিক্যাল মিউজিকই সারা জীবন শুনবো নাকি? আমি তো সেই মানুষটা নই। আপনি হতে পারেন, মানে অনেকেই হতে পারেন, দ্যাট ইজ দেয়ার চয়েস। বাট আমার চয়েসে কিন্তু আমি এই পপুলিস্টকে ছোট করে দেখার যে প্রবলেমটা বাঙালির আছে, পপুলার জিনিসকে ছোট করে দেখা, এটা আমার প্রবলেম মনে হয়। এটা আমার কিছু জায়গায় প্রবলেম মনে হয়, কিছু জায়গায়, সব জায়গায় নয়। বাট পপুলিস্ট জিনিসকে ছোট করে দেখার যে প্রবণতাটা এবং ছোট করে দেখানোর যে প্রবণতাটা, এই ব্যাপারে আমার অসুবিধা আছে। আর দিস ইজ মাই ক্লিয়ার স্টেটমেন্ট। তা আমি একবার একটু ডেভিলস অ্যাডভোকেট হয়ে গিয়ে আবার বলছি যে মানে ম্যাক্সিমাম অ্যাভারেজ করা হলে ম্যাক্সিমাম পপুলিস্ট কন্টেন্ট, সেটা যা ইচ্ছে হতে পারে, সেটা একটু ব্রেনলেস এর দিকেই যায়, যেখানটায় অত বেশি ব্রেন টেন খাটাতে হয় না। সেটা অ্যাকশন মুভি হতে পারে, কমেডি মুভি হতে পারে, তুমি দেখো এন্টারটেনমেন্ট নাও, বেরিয়ে চলে যায়। এই যে এন্টারটেনমেন্ট শব্দটা আমি ইউজ করলাম, সেইখান থেকে তো অবভিয়াসলি মানে একটা মাত্রা তো আশাই করতে পারে, যেহেতু মানে একদমই বই থেকে অডিয়েন্স নিয়ে বলছে, যে বই থেকে অডিয়েন্স যা যা পেয়ে এসছে তারা একটা তৈরি করেছে। এটা আমাদের রিয়েল লাইফে এরকম হয় যে তোমাদের সঙ্গে যদি আড্ডা মারতে বসে, আমি জানি যে ধরো একটা নাম বলছি যে রাশিয়ান বৌদি কিনা আমরা কথা বলবো না কোনোদিন, এটা নিয়ে আলোচনা হবে না। তো একটা তো মাত্রা সবসময় আমাদের মেনটেন করে যেতে হবে। এখানে আমি বলছি মাত্রাটা কে সেট? আমরাই কথা বলতে বলতে আমি পার্সোনালি সেট করবো। আমার কাছে মাত্রাটা হলো যে আমি যদি একটা পপুলার জিনিসকে দেখি, ফার্স্ট অফ অল আমি এই বিষয়টাকে সম্মান করি যে পপুলার জিনিস বানাতে পারে বা পপুলার জিনিস ক্রিয়েট করতে পারে। আর পপুলার জিনিস মানে খারাপ বা পপুলার জিনিস মানে মাত্রা তার নিচে, এই কথাটা কে ডিসাইড করবে? এটার মধ্যে একটা অদ্ভুত ফিউডালিজম আছে, এক্স্যাক্টলি, এবং অদ্ভুত একটা কাস্টিজম এবং এলিটিজম, ক্লাসিস্ট একটা ব্যাপার আছে। আমি ওনাকে বলছি না, বা যাদের যারা ধর তুই বেদের মেয়ে জ্যোৎস্না এবং তারকভস্কি বললি, ঠিক, এবার বেদের মেয়ে জ্যোৎস্না এবং তারকভস্কির একটা সিনেমা যদি আজকের দিনে বাংলার সিনেমা হলে 50-50 লাগানো যায়, তাহলে পরেও আমার মনে হয়, আমি ভুল প্রমাণ হতে পারি, কিন্তু হাইপোথেটিক্যাল, বেদের মেয়ে জ্যোৎস্না বেশিরভাগ লোক দেখতে না। এটা মোটামুটি এই স্টেটমেন্টটা বেশি লোক সাপোর্ট করবে, ঠিক তাই হোক। এবার যখনই আমি বলছি যে ওহ এটা লঘু বিষয়, তার মানে কি যেই লোকগুলোর ওই সিনেমাটা ভালো লেগেছে
যখন বলছে যে এখানে বা অন্য কোথাওই সাইয়ারার প্রথম মুভি নিয়ে, আমি সাইয়ারা দেখিনি, আমার সেটা দেখার মানে আমার ভালো লাগার বা আমাকে কতটা উদ্বুদ্ধ করেনি যে আমি 1,000 টাকা খরচা করে গিয়ে দেখি। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যতজন সাইয়ারা মুভি দেখে আনন্দ পেয়েছেন বা দুঃখ পেয়েছেন বা এনজয় করেছেন, তাদের সবাইকে আমি অপমান করার এই অধিকারটা আমাকে কে দিল? লঘু করে দিলাম কি হলো তাদেরকে? যারা বেদের মেয়ে জ্যোৎস্না দেখে আনন্দ পেয়েছেন তাদেরকে অপমান করার অধিকার আমাকে কে দিল? কেউ তো দেয়নি। না, দেয়নি। আমি নিজে মনে মনে ভাবছি, ও আমি 2-4 পাতা বই পড়েছি, আমার বাড়িতে 100খানা বই আছে, আমি কিছু অক্ষর জ্ঞান আছে বলে ওই সমস্ত লোকগুলোর আনন্দ পাওয়া, ওই সমস্ত লোকগুলোর খুশি হওয়া, হ্যাঁ, এনজয় করাটাকে আমি মানে কি দৃষ্টিতে দেখছি? আমি আমার দৃষ্টিভঙ্গিটা কোথায়? আমি তাহলে আমার সভ্য হওয়ার যে দাবি, এই সভ্য হওয়ার দাবিটা রেখে লাভটা কি? আমি যদি সাধারণ মানুষকে, এবং আমিও সাধারণ মানুষ, আমি যদি সমস্ত মানুষকে, সাধারণ মানুষ বলতে আমি সমস্ত মানুষের কথা বলছি, সমস্ত মানুষের ভালো লাগাকে বা খারাপ লাগাকে আমি যদি সম্মান করতে না পারি, তাহলে আমার সভ্যতার দাবিটা কোথায় গেল? এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। আমি জাস্ট ওকে অ্যাড করে দিই, সেটা হলো আমার জার্নিটাই, আমার লাইফের জার্নিটাই হচ্ছে থ্রু দিস থিং, যে আমি একটা পয়েন্টে পপুলার সিনেমা বা আমি একজন সাধারণ দর্শক হিসেবে শাহরুখ খানের সিনেমা দেখতে বল, বেদের মেয়ে জ্যোৎস্না দেখতে গেছি আমি সিনেমা হলে, আমার খারাপ নয়, আমার ভালো লেগেছে, ছোটবেলায় এনজয় করছি, দিলবালা দুলহানিয়া হলের 7 পাত দেখেছি। এবং এই যে এর বাইরে তখন তো আমি জানতাম না বুনওয়েল বলে কোনো একটা ভদ্রলোক এক্সিস্ট করে বা কিরোস্তামি বলে কোনো একজন ভদ্রলোক এক্সিস্ট করে যে সিনেমা বানায়। আমি জানতাম এটাই আমার সিনেমা, রাইট? এবার এই সিনেমাটার থেকে ভালোবাসা নিয়ে আমি অবশ্যই সারা পৃথিবীর সিনেমা জানবো, কারণ আমার এক্সপোজার বাড়বে, সারা পৃথিবী কিভাবে ভাবছে সেটা আমি জানবো, দ্যাট ইজ ফাইন। কিন্তু আমি তো আমার সিনেমাই বানাবো, একদমই তাই। আমি তো আমার সিনেমায় আমার গল্পই বলতে হবে। আমার এই পুরো জার্নিটাতে আমিও কিন্তু বাইরের সিনেমা যখন দেখেছি তখন আমার মনে হয়েছে, এবং বেশ কিছু লোকের, এটা আমি অনেকবারও বলেছি, বেশ কিছু লোকের ইনফ্লুয়েন্স আমার মনে হয়েছিল যে আচ্ছা পপুলার সিনেমা একটা লঘু জিনিস, এটা একটা কালচার, এটা আই মানে সিরিয়াসলি থিঙ্ক ইটস এ টক্সিক কালচার। তাই আমার মনে হয় একটা টক্সিক কালচার। ট্রু বলছি না, এই ট্রুথ নিয়ে প্রবলেম আছে আমার, তাহলে আলোচনা করছি। এবার ঘটনা হলো, আমি ডেভিড ধাওয়ানের সিনেমা যখন দুলে রাজা দেখছি, আমার যখন দুর্দান্ত লাগছে, আমি যখন ফুল এন্টারটেইন হচ্ছি, তাহলে আমি এটাকে লঘু বলবো কোন অ্যাঙ্গেল থেকে? লঘু মানে হ্যাঁ, ওকে। এবার আমার কথাটা শেষ করতে, এবার লঘু আমি বলবো আচ্ছা ব্যাপারটা ভালো লাগলো, আমি এন্টারটেন হলাম আমি। এইটার মানে হলো সিনেমা তৈরি হয় এন্টারটেনমেন্টের জন্য বেসিক্যালি। হ্যাঁ, কিছু মানুষ সমাজ সংস্কারের জন্য সিনেমা তৈরি করেন, কিন্তু আমার বিশ্বাস নেই যে ওইভাবে সমাজ সংস্কারক সিনেমা হয়। আমার মনে হয় সমাজে একটা আইডিয়া পৌঁছানো হয়, সমাজকে একটা আইডিয়া দেওয়া যায় উইথ এন্টারটেনমেন্ট, দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। মানে কিছু ভাবনার পরিবর্তন মানুষের মধ্যে পাওয়া যায় এন্টারটেনমেন্ট নিয়ে, দ্যাট ইজ ট্রু। সেইটা একজন ফিল্ম মেকার বা একজন আর্টিস্টের দায়িত্বই বটে, তাকে ভাবতে শেখান। কিন্তু একটা সমাজকে একেবারে পুরোপুরি বদলে দিতে মনে হয় না সিনেমা। এবার আমি তখন এই জার্নিটার মধ্যে যাচ্ছি এবং তখন আমি বুঝতে পারছি, আচ্ছা পপুলার সিনেমাকে যে এতদিন ব্রাত্য করে রাখলাম, নিচে একটা পপুলার সিনেমা তো লিখতে পারছি না, একটা পপুলার সিনেমা তো বানাতে পারছি না, আর শিল্প তৈরি করে দিচ্ছি। কয়েকটা ফেস্টিভ্যালে যাচ্ছে, কয়েকটা ফেস্টিভ্যালে গিয়ে কিন্তু সাধারণ মানুষ, যারা মাস, যারা প্রত্যেক দিন জীবনের স্ট্রাগলে আছে, তাদেরকে এন্টারটেন করার দায়িত্ব নেই একটা মানুষের। আর সেই দায়িত্ব তাদের নিচ্ছে, তাকে আমি বলছি অপমান করছি। তাকে এন্টারটেন করে সে প্রত্যেকটা মানুষ, আমি বলছি সমাজের সমস্ত স্তরের মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা যে কোনো শ্রেণীর মানুষ, তারা তখন হলের লাইন দিয়ে সিনেমা দেখে নিজের জীবন থেকে একটু এসকেপ করে একটা দারুণ আনন্দ নিয়ে ফিরে আসতো বাড়িতে বাইরে, তখন তাদের জীবনটা ইজি করে দেয় সেই মানুষগুলো। সমাজের পক্ষে তো সেটা আরো বেটার একদম, এবং সমাজের ওভারঅল হ্যাপিনেস ইন্ডেক্স বেড়ে যাবে যদি এটা পড়া রাখে। এবার আমার পয়েন্টটা হলো, আমি ভাবনা, আমার বোধ, আমার পড়াশোনা, আমার বুদ্ধি, আমার চেতনা, এই সমস্ত দিয়ে একটা পয়েন্টে তো পৌঁছাবো যেখানে আমার মনে হবে যে যেই কাজটা করছে সেই কাজটার প্রতি আমি সম্পূর্ণ সম্মান দেব। এটা আমার সভ্য হিসাবে, বা যেটা প্রেমাশিস বলছিল, আমার একজন ঠিক মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব। কারণ সে তার কাজ করছে, কাজ এর মতো দারুণ জিনিস একজন নেই, কারণ যে ভালো করে নিজের মন দিয়ে যে কাজটা করে। আর যে মানুষগুলো পপুলার হয়, সে মানুষগুলো এমন কিছুটা জানে যেটা না অনেকে জানে না বলে তাদেরকে
একটু ছোট চোখে দেখে, তাহলে মনে হয় যে আচ্ছা মানে কয়েকটা কঠিন লাইন লিখে দিয়ে আমি তো এটাকে কবিতা বলতেই পারি, বলে তো দেখবি তুই কবি তারাই দেখবি সিম্পলি কি দুর্দান্ত কথা বলে দিল একটা কবি। মানে আমি রবীন্দ্রনাথের কথা বলছি, রবীন্দ্রনাথ যদি ভাবতেন আমি মাছকে ছবই না, তাহলে হতো না। তাহলে কি করে হতো? আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এই কথাটা রবীন্দ্রনাথ লিখেছে কোন ফিলোসফি থেকে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু পয়েন্টটা হলো লিখেছে সাধারণ মানুষের জন্য। একটা সাধারণ মানুষ না ফুলে ফুলে ঢোলে ঢোলেতে নাচতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ফুলে ফুলে ঢোলে ঢোলেতে যে লাইনটা আছে কি যেন কিসেরও লাগি মনো করে হায় হায়, এটা বাচ্চাদের লাইন হতে পারে না, তাই তো? কিন্তু বাচ্চারা মমচিত্তে নিতে মমচিত্তে নিতে নিতে কে যে নাচে দাতা থই থই তা থই থই, এটা কি ইন্টারনাল কনসাসেন্সের কথা নয়? এবার এটা এই কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এটাও ভেবেছেন যে এই গানটা কিন্তু বাচ্চারা নাচতে পারে, বাচ্চাদের কিন্তু ভালো লাগবে, এমন একটা টিউন দিয়ে এমন একটা ছন্দ দিই যাতে অনেক মানুষের এলাকায় পৌঁছতে পারি। একজন শিল্পীর প্রধান দায়িত্ব তো বেশি মানুষের এলাকায় পৌঁছানো হতেই পারে, ঠিক মানে দুটো দায়িত্বই হতে পারে। কেউ একটা এমন কিছু সৃষ্টি করতে চাইতে পারে যেটা পৃথিবীতে আর কেউ ভাবেই, দ্যাট ইজ ফাইন। তারপর তিনি ট্রেন তৈরি করতে পারেন, ভ্যান গগের মতো মানুষ পৃথিবীতে কম জন্ম, যিনি এমন একটা সৃষ্টি করে গেলেন যেটা সেই সময় মানুষের এলাকায় পৌঁছই, কিন্তু পরবর্তীতে বলতেছে সেইটা শিল্পীর নিজস্ব তাই। আমি একটা এক্সাম্পল দিই, গালিবকে কি মানে কেউ তো ছোট বলতে পারবে না, দাদা Obviously না, হ্যাঁ, আমি আবার নানা বলছি। শুধু তো বলা সম্ভব নয় তো কোনোভাবে। গালিব বলেছিলেন যে আমার গজল যতক্ষণ না পর্যন্ত ভিখারিরা এবং তাওয়ায়েফরা না গাইবে ততক্ষণ পর্যন্ত আমার গজল সাকসেসফুল হয়নি। শ্রেণীটা ধরলেন দেখি সমাজের। এবার এখানে একটা খুব, এখানে আমি কামিং টু দ্যাট পয়েন্ট, সাইয়ার আমি আলোচনা তো আমরা করছি, যদি আপনাদের আমার এবং প্রেমাশীর উপর বিশ্বাস থাকে এবং সুয়াদের উপর বিশ্বাস থাকে, তাহলে আপনি না এইটা তো বুঝতে পারছেন যে বই থেকে সাইয়ারা নিয়ে ফালতু আলোচনাটা কিন্তু আমরা করিনি। আমরা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলোচনা করেছি, সামাজিক প্রেক্ষাপট থেকে আলোচনা করেছি, একটা সিনেমা কেন করেছে আমাদের আমাদের যা মনে হয়েছে আমাদের বোধ থেকে করেছে। প্রেমের সিনেমা হিসেবে সাইয়ারা তুইও দেখিসনি, আমিও দেখি, আমি দেখেছি, কিন্তু দেখে বলে খুব একটা ইয়ে লাগে। হ্যাঁ, আমাদের পছন্দটা বড় কথা নয়, আমাদের পছন্দটা আদৌ বড় কথা নয়। ওটার একটা এত মানুষ জেনজি একটা প্রেমের সিনেমা দেখে হই হই করছে, তো সেটা একটা সামাজিক ভাবে যদি দায়িত্ববান হই, সমাজকে লক্ষ্য করার, অবজার্ভ করার যদি আমার নেশা হয়, তাহলে পরে এটা তো একটা সিগনিফিকেন্ট ইভেন্ট আজকের দিনে। এই সিগনিফিকেন্ট ইভেন্টটা কেন হলো, কি হলো, সেটা নিয়ে কি আলোচনা আমরা করতে পারি না? আমার মনে হয় করতে পারি। মানে দুই পাশাপাশি চলতে পারে আর কি, যে মানে স্টকারও কেউ না বুঝতে পারে, বেদের মেজনা করেও ভালো না লাগতে পারে, মোটামুটি একটা মাঝখানে আমরা থাকতেই পারি। সবার ভালো লাগবে তা একেবারে আমার লাগেনি, বাট দ্যাট ইজ মি। যা ভালো লেগেছে তার ভালো লাগাটাকে আমি অস্বীকার করতে পারবো না। ওরা কেন বিগ আর্ট পছন্দ করছে না? আরে তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক তো নাচের জন্য তৈরি হয়েছিল, ওটার প্রাথমিক কাজই ছিল নাচ, মানে লোকজন ডান্স করবে বলরুমে, তার জন্য পেছনে মিউজিক বাজবে, সেখান থেকে তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের জন্ম। এবং নাচের যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক পুরো লেখা অর্কেস্ট্রাটা তৈরি হয়, তা ওটাকে হাই আর্ট হয়ে যায়নি? ওটা পপুলিজমের সাথে আমার মনে হয় না যে পপুলিজমের সাথে বিরাট কোনো দ্বৈরথ রয়েছে এই ব্যাপারে, ইন্টেলেকচুয়ালিজমের সাথে। আর দ্বিতীয় কথা, আমি নিজেকে ইন্টেলেকচুয়াল আমি তো মনে করি না। ইন্টেলেকচুয়াল সেটা কি বাজে ভাবে, মানে যার ইন্টেলেক্ট আছে সেই ইন্টেলেকচুয়াল কথাটাকে বাংলা করে আতেল করলে পরে সেটা আলাদা কথা। আমি বলছি আমি নিজেকে স্কলারও মনে করি, কারণ স্কলার বা একাডেমিক হতে গেলে যে কোনো বিষয়ে যতটা পড়াশোনা করা দরকার, কোনো বিষয়ে ততটা পড়াশোনা আমার নেই। যে বিষয়টাতে আছে সেটা আছে, সেটা নিয়ে তো বৈঠক করি না আমরা, হ্যাঁ। কিন্তু নিজে আমি বিরাট বোদ্ধা হয়ে গেছি ইতিহাস নিয়ে, কি সাইকোলজি নিয়ে, কি দর্শন নিয়ে, এরকম কোনো দাবি আমার নেই বা অন্যভরণ নেই, একেবারেই নেই। এবং মানে আমার তো আরোই নেই, আমার কোনো দাবি নেই। আমার তো দাবি হলো কিছুই দেয় না। আমি বা আমরা যেটা বই থেকে চেষ্টা করি সেটা হচ্ছে, আমি নিজেকে জেনারেলিস্ট ভাবি। আমার একটা সাধারণ মানুষ হিসেবে, অনেক নাগরিক হিসেবে অনেক কিছু নিয়ে কৌতূহল আছে, সেই কৌতূহলের বশবর্তী হয়ে আমি পড়ি, এবং যখন পড়ি তখন আমার মনে হয় যে এই যে কিছুটা একটুখানি আমি জানতে পারলাম, এই কৌতূহল নিরসন হলো, সেটা সবার মধ্যে ছড়িয়ে দিই, এইটুকু, তার বেশি নয়। যদি কোনোদিন এমন হয় যে, এবং অবশ্যই বইটাকে এমন দর্শক রয়েছেন যার জন্যে
আগে একটা বই নিয়ে করতাম, এখন একটা বই নিয়ে একটা টপিক করা যায় না, এখন আমাকে অনেকগুলো কিছু করতে হয়, কারণ তারাও পুশ করছে, তারাও লেভেলটা পুশ করছে, সেই জন্য বাড়তে থাকবে। কিন্তু তাই বলে কখনোই আমি ঐতিহাসিক হয়ে যাব না, তাই বলে কখনোই আমি দার্শনিক হয়ে যাব না। আমি জেনারেল একজন নাগরিকের যতটুকু জানা দরকার বলে মনে হয় ততটুকুই আমরা খুবই জেনারেলিস্ট, কোনো স্কলার নেই। কারেক্ট। ও না মানে ঠিক আছে, আপনি খারাপ ভাবে একদমই নেবেন না, মানে এটা লাস্টে একদম কথা বলতে পারছিলাম। ইনফ্যাক্ট রুমেলা, খুবই ভালো লেগেছে আমার। হ্যাঁ, কমেন্ট রুমেলা ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে অনেকদিন ধরে আছেন এবং তিনি প্রত্যেকটা এপিসোডে দেয়। এটা একটা আশা তো। আপনাকে কোনোভাবেই কিন্তু পার্সোনালি বললাম না, এটা হলো একটা, কারণ এটা আমারও প্রশ্ন ছিল। এটা একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। বাট অবশ্যই আপনার কমেন্ট দেখুন, এই কমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট এই আলোচনাটা তৈরি করার জন্য, কারণ এই আলোচনাটা না হলে আমার মনে হয় ডায়ালগের স্পেস আরো বেশি থাকা উচিত আমাদের মধ্যে। তারা উনিও বুঝবে। কমেন্টে কিন্তু ভালো আলোচনা হয়, মানে আমি কিছু কিছু কমেন্ট দেখি যে রিপ্লাই গুলোতে আলাম, আরে বাবা এটা তো একটা ভালো যুক্তি। ডায়ালগ, হ্যাঁ না অবশ্যই ওনার মনে হচ্ছে যে উনি ওনার এই দাবিটা আছে যে বইটাকে কি ধরনের আলোচনা হবে সেটা নিয়ে ওনার বক্তব্য থাকতে পারে, অবশ্যই। তাহলে পরে এইভাবেই তো ডায়ালগটা হবে। আমার ডিসএগ্রি আর পয়েন্টটা হলো ডিসএগ্রিমেন্ট যদি না হয় তাহলে তো মজাই। তাহলে এটা নিয়ে আচ্ছা, এবার মানে এই যে কমেন্টটা, এটা আপনাদেরকেও আরেকবার রিকোয়েস্ট করে দিই যে আমরা বলছিলাম যে কমেন্টে যেহেতু মানে ওই ছোট্ট করে পড়া যায় না, তো আপনারা আপনাদের এই বক্তব্য যে আমার এই বিষয়ে একটা বক্তব্য আছে সেটা যদি আমাদের মেল আইডিতে পাঠান। ফাইনালি মেল আইডিতে দুটো মেল পেয়েছি, খুবই ভালো ভালো, এবং অবশ্যই পড়তে হবে। তো সেটা দিয়ে শুরু করি। প্রথম একটা খুবই আনন্দের একটা, অমর দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক লিখেছে, ডিয়ার সোল কানেকশন বৈঠক টিম। হাতটা নিয়ে অনেক কিছু করছিস মুখের মধ্যে চারদিকে, পড়তে হাতটা গেলে নিচে রাখতো একটুখানি, পারে না? টেনশন হয়ে যাবে। ঠিক আছে। ডিয়ার সোল কানেক্ট বললে এখন আমি হাতটা রাখলাম, এখন আমার মনে হচ্ছে এবার কি আমি হাতটা নাড়াচ্ছি, এই যে আবার নাড়ালাম। আচ্ছা, ডিয়ার সোল কানেকশন বৈঠক টিম, তোমরা প্রেম নিয়ে এত সুন্দর একটা আড্ডা মারতে পারবে একদম ভাবতেই পারিনি দাদা, বিশেষ করে প্রেমাশিসদা। অনেক শ্রদ্ধা রেখেই বলছি, প্রেমাশিসদা আমার কাছে জ্ঞানের ভান্ডার, লাইক এনসাইক্লোপিডিয়া। বাবা, কিন্তু মানুষটার প্রেম নিয়ে এত চিন্তা ভাবনাটা যে একদম আমাদের মতো সাধারণ হবে, জাস্ট আ বয় নেক্সট ডোর, এটা নেভার এক্সপেক্টেড। দারুণ আড্ডা। বৈঠক তো খুবই পছন্দের সাবজেক্ট, নো ডাউট, বাট রিসেন্টলি তোমরা এই আনফিল্টার্ড আড্ডাগুলো দারুণ এনজয় করছি। অরুণাবদা অ্যাজ ইউজুয়াল আ লাভলি স্টোরি টেলার, খুব পছন্দের একটা মানুষ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভাঞ্জন ছোট্ট ভাই। তোমাদের দুজনকে যে ও যেরকম ভাবে মন দিয়ে শোনে, সেই ধৈর্যটাই ওর জেনারেশনের ছেলেদের মধ্যে আজকাল খুব কম থাকে। থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি গাইস, অল দ্য ভেরি বেস্ট। বাঙালির আড্ডা দীর্ঘজীবী হোক। লাভ অ্যান্ড রিগার্ডস। খুব থ্যাংক ইউ, খুব ভালো। এরপর ভালো লাগছে বেশ, ভালো ভালো কমেন্ট হলে ভালোই লাগে, খুব উল্টো পাল্টা হলে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এই জ্ঞানী ট্যানি এগুলো না বেশি বলবেন না, ইগোটা হাই হয়ে গেলে মুশকিল, মানে খুব কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, নিজেকে কোনোদিন যদি মনে হয় এরকম, সেদিনের মতো দুর্দশা বা দুর্দিন আর আসবে না। আমাকে কিন্তু ভালো স্টোরি বলাতে আমার ভালোই লেগেছে। ঠিক আছে, প্রেমাশিসদা কিন্তু গুরু বাবা হয়ে যাবে, মানে বাবা তো বটে, বাবাটা তুমি হচ্ছে। আচ্ছা, হচ্ছি না বাবা, আমি শুধু মানুষকে কি নাম রাখবে তুমি? বাবা না, কোনো বাবা, র্যান্ডম ডে তো ভেবেছো বাবা যে একদিন সন্ন্যাসী। জীবনে ছোটবেলায় একটা ভেবেছিলাম, আমার দুই বন্ধু আর আমি মিলে, যে আমি ও বাবা বলে একটা বাবা হয়ে যাবো, ওজন বাবা, আমি ওজন লেয়ারে থাকি, এরকম টাইপের ব্যাপারটা, বুঝলি? এরকম উল্টো পাল্টা ভেবেছিলাম, ওজন বাবা বলে একটা বাবা জেগে বটে আরে এটা বলে ছোটবেলায় এগুলো ফালতু করে দিনই ভেবেছি আমরা। ভেবেছিস তো? আমি তো ছোটবেলায় এসব কিছু ভাবিনি। শুধু ভাবিনি, এরকম একটা পেজও আছে, ওজন বাবা বলে একটা পেজও আছে। না, অতটাও ছোটবেলা নয়, ফেসবুক আসার পরে। আরে আমার তখন ছোটবেলায়, আমার তো ওর মতো ভাবে, জানো তো, বয়স কি কম হলো? হ্যাঁ, আমি বাবা হয়ে গেলে কি করবো। আমি আচ্ছা, পরের মেলটা পর, তুই বলে দিকে থাকবি। হ্যাঁ, সরি। আচ্ছা, এটা লিখেছে ছন্নছাড়া কবি, তিনি তার নাম লেখেননি তো। আচ্ছা, এখান থেকে টপিক যাবে, কারণ একটা টপিক তুলেছে। নমস্কার অরুণাবদা, প্রেমাশিসদা, শুভাঞ্জন। আড্ডাগুলো দারুণ উপভোগ করছি, খুব ভালো কাজ করছেন, চালিয়ে যান, সঙ্গে আছি। মানে ওই আর কি, মেম্বার হিসেবেও বেশ কিছুদিন যাবত। বৈঠকের দর্শনের সিরিজ করার উদ্যোগ নিয়েছেন, খুব কঠিন এবং সাহসী সিদ্ধান্ত। আশা করি এই কঠিন কাজ খুব সফল হবে। এই আবদারটা অবশ্য আমি কমেন্ট সেকশনেও করেছিলাম, শুভেচ্ছা রইল। মেল যখন করছি তখন একটা দার্শনিক চিন্তা রেখে যাই, প্রশ্ন ভাবতে পারেন, আলোচনা কখনো করবেন আশা করি। দর্শনের প্রথম পর্বে আপনারা কর্ম ও কর্মফল নিয়ে আলোচনার প্রেক্ষিতে বলেছেন যে জন্মান্তরে আপনাদের বিশ্বাস নেই।
এই জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করতে হবে। ভারতীয় দর্শনের বেশ কিছু শাখা এই মত পোষণ করে, কিন্তু আমি একটা জায়গায় গিয়ে আটকে যাই। ধরুন, যারা যুদ্ধ বিধ্বস্ত গাজায় জন্মাচ্ছে বা জন্ম বিকলাঙ্গ, তারা তো কর্ম করার সুযোগই পেল না, কিন্তু ফল তো জন্মাবধি ভোগ করছে। এখানে কর্ম করার এই জন্মে ফল হবে থিওরিটা ঘেটে যাচ্ছে বলে মনে হয়। তখন সেটা ব্যাখ্যা করতে চাইলে দুটি রাস্তা থাকে, হয় জন্মান্তর অথবা সবকিছুই র্যান্ডাম। যদিও এটাও আমি মনে করি যে আমাদের চোখে তাৎক্ষণিক দৃষ্টিতে যা শাস্তি বা পুরস্কার, বৃহৎ প্রেক্ষিতে তা অন্যরকমও কিছু হতে পারে। এই বিষয়ে আপনাদের চিন্তাভাবনা কি তা জানার আগ্রহ রইল। ধন্যবাদ। অন্তে সৌভিক না ওনার। টপিকে ঢুকছি তার আগে একটা পুনশ্চ রয়েছে। মিটের ফর্মটা পেলাম না, যদিও আমি প্রবাসী, সম্ভাবনা কম যাবার, সম্ভব হলে মিটে একটা হাইব্রিড মোড রাখবে। আচ্ছা, বাহ। প্রথম কথা তো বলি যে থ্যাংক ইউ সো মাচ যে আপনি খুব একটা ভ্যালিড প্রশ্ন এবং ভ্যালিড পয়েন্টটা তুলেছেন। হ্যাঁ, এবার জন্মান্তর নিয়ে আমি একটুখানি বলি। সেটা হলো আমার বিশ্বাসটা, আমি একটু বলি। আমার বিশ্বাসটা হলো জন্মান্তর, আমি পার্সোনালি জন্মান্তরে বিশ্বাস করতে চাই না। তার কারণটা হলো যে আমি চাই না কেন, আমি এই পয়েন্টে যে পয়েন্টটা আপনি তুলেছেন, হ্যাঁ সত্যিই তো একটা মানুষ যদি বিকলাঙ্গ জন্মায় বা খুব কম বয়সে তার কিছু একটা হয়ে যায়, কর্ম করার আগেই তার সঙ্গে কিছু একটা ঘটে যায়, তাহলে তো সেটা কিসের কর্মত্ব, তাই তো? সুতরাং সেই জায়গা থেকে এই ভাবনাটা একেবারেই যুক্তিযুক্ত ভাবনা, এবং এই ভাবনাটা অ্যাকচুয়ালি অনেক কিছু ইজি করে মানুষের জন্য। কারণ সেদিনই আমার এক বন্ধু আছে নীলাঞ্জনের সঙ্গে কথা বলতে গিয়ে, সে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ, নীলাঞ্জনের সঙ্গে কথা বলতে গিয়ে এই কথাটা আমরা আড্ডা করছিলাম, এমনি বসে পরে আড্ডা বলতে। সেখানে আমি একটা জিনিসে আমি একটা ভাবে ব্যাখ্যা করতে চাই বিষয়টা, কেন আমি স্পেসিফিক্যালি আমার জন্মান্তর নিয়ে বিশ্বাস নেই, আমার পার্সোনাল। কারণ আমার মনে হয় যদি জন্মান্তর নিয়ে বিশ্বাস করি যে আমার মৃত্যুর পর আমি একটা জায়গায় পৌঁছাবো বা আরো এক জন্ম হবে, তাহলে আমার না কিছু ক্ষেত্রে আমার মোটিভেশন কম পড়বে বলে মনে হয়। আমার নিজের মোটিভেটার কি বলতো, যা করার এই জন্যই করে যেতে হবে। তো এই মোটিভেশনটার জন্য আমি নিজের জন্মান্তরে বিশ্বাস করি না, বাট জন্মান্তরের আইডিয়া এটাকে বিশ্বাস করি না, এটা ঠিক কমপ্লিটলি বলতে পারবো। কারণ যদি হিন্দু দর্শনের বেশিরভাগ ক্ষেত্রে গীতাই বলছে, অনেকেই লিখেছেন, আমার মনে হয় আমাদের বলাটাতে কিছু একটা মিসকমিউনিকেশন হয়েছে, বা আমি বোধহয় পরিষ্কারভাবে বলে উঠতে পারিনি, আমার মনে হচ্ছিল বলতে পারলে ভালো হয়। এটা হলো আমার বিশ্বাস যে আমার জন্য এই জন্মে অনেক কিছু করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি জানি যে মৃত্যু আমার হবে, আর মৃত্যুর পরে আমার সঙ্গে কি হবে সেটা নিয়ে আমি স্পেসিফিক্যালি ভাববো না, বুঝতে পারলি, মানে ভাবতে চাই না। আমার কাছে এই জন্মটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার মধ্যে মনে হচ্ছে যে এই জন্মটাই আমার এই এক্সিস্টেন্সটার জন্য শেষ। এর পরের এক্সিস্টেন্স সম্পর্কে আমার কোনো আইডিয়া থাকবে না। মানে আমি বলছি এটা কিন্তু সেলফিশ জায়গা থেকে নয়, এটা হলো আমার চেতনা থাকবে, তো চেতনা সবকিছু ক্যারি করবে কিনা আমি জানি না। আমার তো মানে আমি তো আর এই জন্মটা আবার আরেকবার গিয়ে বাঁচতে পারবো, ঠিক। সো এখান থেকে আমার এটা মনে হয়, এবং এই জন্মে আমার কর্মটা আমি যদি ইন্টারনালি একটুখানি ঠিক করে নিতে হবে, ইন্টারনাল, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে সেটা হলো এই জন্মে আমার দুঃখ উইল বি ইজিলি হ্যান্ডেল এই জন্ম। তো এই কারণে আমার এই বিশ্বাস পরিষ্কার। তোমার বক্তব্য কি? হ্যাঁ, আমি দেখ, কিছু প্রশ্ন আছে যেটা নিয়ে যত খুশি দার্শনিক চিন্তা হয়ে যাক হাজার হাজার বছর ধরে, সেটা কোনো ডেফিনিট আনসার পাওয়া কোনো সম্ভব নয়। কাজেই ওই প্রশ্নগুলো করতে নেই, ঠিক আছে? যেমন ধর, একটা প্রশ্ন হচ্ছে ঈশ্বর কি আছেন না নেই, এবার ঈশ্বরের ডেফিনেশন যাইব না। এই প্রশ্নটা কোনো ডেফিনিট আনসার কখনো পাওয়া সম্ভব নয়। আছে না নেই, হ্যাঁ, মানে তুমি যদি বিশ্বাস করো নেই তাহলেও তুমি ভুল, যদি বিশ্বাস করো আছে তাহলেও তুমি ভুল। ইট ইজ এ সামথিং দ্যাট উই ডোন্ট নো, আমাদের কখনো এটাতে পৌঁছতে পারে না। এটার উত্তর আমি এটা নিয়ে অনেক তত্ত্বকথা পড়তে পারি, অনেক দার্শনিকের চিন্তা ভাবনা করতে পারি, তাতে আমি আমার মগজার একটু পুষ্ট হবে, নতুনভাবে ভাবতে পারবো, সব ঠিক আছে, কিন্তু এটার কোনো উত্তর নেই। তেমনি ধর একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি ম্যাসকুলিন না ফেমিনিন, এটা ছেলে মেয়ে নির্বিশেষে সবার মধ্যে প্রশ্ন আছে।
এটার কোনো উত্তর নেই, কারণ সবার মধ্যে কিছুটা ম্যাসকুলিনিটি থাকে, কিছুটা ফেমিনিটি থাকে, যেটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে মানুষজন অনেক সময়। তেমনি একটা প্রশ্ন হচ্ছে যে এই জীবনটাই কি শেষ, নাকি এর মৃত্যুর পরেও কিছু আছে? গতবার যে তুই একটা বলছিলি না, ওই যে যখন মাতৃগর্ভে দুটো যমজ, বলুন এইখানে হ্যাঁ আরটাতেই বলছিলি বোধ হয়, না অন্য জায়গায় বলছিলাম, তাহলে ওটা বলি একটু। আমার মনে হচ্ছিল ওটা বললে এটার সঙ্গে খুব কানেক্ট হবে। সেটা হলো মাতৃগর্ভে দুটো যমজ, তারা দুজনের সাথে কথা বলছে। একজন বলছে, জানিস আমি না কালকে মনে হলো কাউকে একটা টের পেলাম, একটা এসে না মাথায় হাত বুলিয়ে দেখলো। বলছে তার তাও নেই, তুই কোনো কেউ বাইরে টাইরে নেই, যা থেকে কেন? বলছে না না, অনেকে বলে জানিস এরপরেও একটা লাইফ আছে, সেখানে নাকি তোকে মুখ দিয়ে খাবার খেতে হবে, সেখানে নাকি তোকে হাঁটতে হবে, আর সেখানে জলও থাকে না, সেখানে তোকে হেঁটে হেঁটে চলে বেড়াতে হবে। ওগুলো তো পাগল নেই, এসব মিথ্যে বিশ্বাস করিস কেন? এইসব ভুলভাল কথা বিশ্বাস করিস কেন? আমার এবং আরেকটা দারুণ গল্প, আরেকটা দারুণ যোগ আছে, সে যেটা যোগ দিয়ে বলছে সেটা হলো দুটো ভূত পা ধুয়ে বসে আছে গাছের টালে, দুজন ফুরফুরে হাওয়া লাগছে গায়ে, গুনগুন করে গান গাইছে। হঠাৎ করে একটা ভূত বলে, একটা মানুষ যাচ্ছে। ভূতটা একদিন আগে বলে, সব ওসব বলি তো, মানুষ বলি তো হয়, ঠিক আছে? সো দ্য পয়েন্ট ইজ যে এই যে পার্সপেক্টিভটা, এইটা আমার মনে হলো যে এই যে একটা পার্সপেক্টিভ, যে একটার পর আরেকটা কি হবে, এই যে ভ্রূণ, ওর কাছে কিন্তু কোনো আইডিয়া নেই। হ্যাঁ, মানে তুই দার্শনিক ভাবে করতে, মরণের পরে লিখেছেন নবেদানন্দ, আরো অনেক লাইফ আফটার ডেথ নিয়ে প্রচুর কথাবার্তা দার্শনিক ভাবে ইত্যাদি ভাবে হয়েছে। কিন্তু আমাকে কেউ বললে পরে আমি তো একটাই করে, আমরা মরিনি কি করে বলবো, আলটিমেট তো এটাই উত্তর। তো এটার কোনো ডেফিনিট উত্তর নেই, ডেফিনিট উত্তর খুঁজতে। এবার নিজেকে বোঝানোর জন্য অনেকভাবে বোঝানো যেতে পারে। একটা হচ্ছে যখন আমি দৌড়চ্ছি এবং দৌড়তে দৌড়তে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, দৌড়চ্ছি মানে জীবনের ইয়েতে রেসে সবাইকেই কম্পিটিটিভ হতে হয়, হ্যাঁ, বিভিন্ন কারণে, প্রফেশনাল কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, ফ্যামিলি পরিবারের কারণে দৌড়াতে হচ্ছে আমাদের সমস্ত কারণ। অনেক সময় আমরা ক্লান্ত বোধ করি। যখন আমরা ক্লান্ত বোধ করি যে আর পারছি না, তখন সময়টাকে একটু সাইক্লিক্যাল ভাবলে পরে সুবিধে হয়, মন শান্ত হয় যে না, এটাই শেষ নয় রে বাবা, এর পরেও আছে। এই যে হয়েছে, তোর সাথে হয়েছে, আরো অনেকের সাথে হয়েছে, আবার হবে, তাই দৌড়াতে কোথাও পৌঁছতে পারবি না। আবার যখন তোর মনে হচ্ছে যে না, কিছুটা করতে হবে, তো যেটা বলি মোটিভেশনের অভাব বোধ করছে, তখন যে টাইমটাকে একটুখানি লিনিয়ার ভাবলে পরে সুবিধা হয়। কোথাও তো সে যাবে, কোথাও তো তাকে পৌঁছতে হবে, সাকসেস তো পেতে হবে। ওই যে এই শুরু হওয়ার আগে বলছিলাম যে এই যে নিষ্কাম হয়ে থাকো, কিচ্ছু চেয়েও না, এক ধরনের ন্যারেটিভ সেট করা ভুল। এটা ধর্মীয় ন্যারেটিভও নয় সেটা, যে কিচ্ছু চাইতে নেই, যা আছে তাতে সবসময় সন্তুষ্ট থাকো। তাহলে তো আজকে আমরা এখানে বসে এটা করতে পারতাম না, তো গুহায় থাকতাম। গুহার একটা মানুষের তো মনে হচ্ছিল যে চাকা নামক একটি বস্তু বানাই, তারপর আরেকজনের মনে হচ্ছিল যে গাড়ি বানাচ্ছে। এগুলো তো সব অ্যাসপিরেশন। তো সেই অ্যাসপিরেশনটা যদি না থাকতো, সবাই যদি টাইম কেরোটিন সাইকেলের না, কি আর হবে, মরে গেলে আবার তো জন্ম নেব, তাহলে তো এই অবধি আসতাম না আমরা। তো যখন যেরকম তখন সেরকম ভাবতে হয়। আর ফিলোসফিক্যাল লেভেলে বা এই মিস্টিক্যাল লেভেলে যদি ভাবতে হয়, তাহলে পরে আমার মনে হয় যে একবার যার যেমন আছে আর কি, শ্মশানে বা যেখানে মানুষকে কবর দেওয়া হয়, সেখানে গেলে পরে অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়। আমার জন্য তো ক্লিয়ার হয়েছে যে একটা শরীর, মানুষ, তোকে আমি ভালোবাসছি, হ্যাঁ, ভালোবাসছি কাকে? তোর আত্মাকে। তো দেখ, তুই চিনিস নি, আমি কিনবো করতে, শরীরটা তো প্রাথমিকভাবে। নইলে পরে আর মানুষ চলে গেলে পরে আমার শরীর মানে দুঃখ হয় কেন? আত্মা তো চাইনি, আমি জানি, শরীরটা চলে গেছে বলেই তো দুঃখ। তো শরীরটা কি হচ্ছে, পুড়ে গিয়ে কি হচ্ছেটা কি? মাটিতে মিশে যাচ্ছে, কিছুদিন পরে কঙ্কাল টঙ্কাল সব মিশে মাটিতে মিশে যাচ্ছে, মাটি হয়ে যাচ্ছে। তারপর ওই মাটিটাই তো গাছ হয়ে ফল হয়ে আসছে, সেটাই তো আমি খাচ্ছি। একদম এই ওই আগের বার বলছিলাম, পুরো ইউনিভার্সে যা রয়েছে তা তো চেঞ্জ হয়নি, শুরু থেকেই চেঞ্জ হয়নি, আগামীতেও চেঞ্জ হবে না। একটা ফর্ম পেলো, ফর্মটা নষ্ট হয়ে গেল, ওটা আরেকটা ফর্মে চলে এলো। তাহলে সেইভাবে যদি দেখতে চাও, তাহলে জন্মান্তর আছে। একদম, আমিও এটাই বলতে। আমার শরীরের যে ধর আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার জন্ম যদি বল কনসেপশন, আমি তো একটা কোষ ছিলাম, যেটাকে অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হতো। এখন তো আর দেখতে হবে, এত কিছু হলো, এগুলো করতে গেল, এগুলো তো সব খেয়েছি,
ওই বলেছেন সোফিয়া লোরেন বলেছেন অল দ্যাট ইউ সি ইজ পাস্তা। হ্যাঁ, এগুলো তো সব তাই, ভাত মাছ এগুলো তো সব তাই, এগুলো তো আমি নই, আমিটাকে তো মারা সম্ভব না, ভিডিও হবে না। আর বাকি জিনিস তো চলে গেল, চলে গেলে আবার রিসাইকেল হচ্ছে, তো জন্মান্তর আছে। আবার যদি বলি যে হ্যাঁ চলে গেলে পরে তার প্রমাণ কি, তাদের জন্মান্তর নেই। তোমরা পার্সোনালি কি বিশ্বাস করো জন্মান্তরে, মানে এই যে 7টা জন্ম টন্ম? বললাম না মানে একটা নিচে তোমাদের একটা তো পার্সপেক্টিভ আছে, মানে কেন থাকবে, আমার এটাই বক্তব্য। আমি যদি হ্যাঁ অবশ্যই বললাম না, তোকে প্রথমে বললাম আমার তো আমার উত্তরটা তো পরিষ্কার করেই বললাম যে আমি যখন ভাবি একটা মানুষের কষ্টেরও, আমার মনে হয় পূর্বজন্মের কিছু থাকতে পারে, তার উপর কর্মফলের প্রভাব থাকতে পারে, এটা বিশ্বাস করতে আমার কোনো অসুবিধা হয়। কারণ এটা কারণটাও বলে দেবে। আরেকটা কথা উনি বলেছেন, সেটা হলো র্যান্ডম। আমার মাথায় দুটো ভাব নাই সাইমালটেনিয়াসলি একই সাথে বসবাস করে আমার কোনো বিশ্বাস তৈরি হয়নি এখান থেকে। কারণ আমার বিশ্বাস করার জন্য আমার কাছে একটা জিনিস লাগুক, মানে যেটা প্রেমাশিস বলছিল যে আমি বিশ্বাস করলে আমার সঙ্গে আমাকে একটা দেখতে হবে, একটা এনার্জি এক জায়গায় গিয়ে ট্রান্সফার হল, তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা এইটাতে বিশ্বাস করবো, প্রমাণিত বিশ্বাস করবো। ঠিক। এটা তো বিশ্বাসের জায়গা না, এটা একটা ধারণার জায়গা, এটা একটা দর্শনের জায়গা। আমি সেই দর্শনটাকে, দুটো দর্শনকেই পাশাপাশি কন্টিনিউয়াসলি রাখি, তাতে আমার মনে হয় প্রশ্নোত্তরটা সুন্দর হয়। কোনোদিন হয়তো একটা জায়গায় পৌঁছবো এই ভাবনা নিয়ে, এখনো পৌঁছাইনি, এখনো কোনো সব কিছু উত্তর থাকতে হবে। এক্স্যাক্টলি। আমার তো প্রশ্নটা এই করে যে একটা পয়েন্টে তো আমাদের এটা বোঝা উচিত যে ওই যে আমরা বারবার বলি সব দেবীটা সাদা কালো নয়, সবকিছুর এটা বা ওটা হতে হবে কেন? তো এটাই তো তো একে ভালো, আমি কি ভালো মানুষ? অনেকে বলবেন হ্যাঁ, অনেকে বলবেন না, তাই না? আমি ভালো, আমি খারাপও। না, একদিন ধরো আমাদের যে কথাটা হচ্ছিল যে আমরা লাইফে মানে এত দৌড়াদৌড়ি করছি কিছু কিছু প্রশ্নের উত্তর খোঁজার জন্য, যে একদিন গিয়ে ওটা উত্তরগুলো পাবো। তো আমি ধরো তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি ঈশ্বর বিশ্বাসী? তোমরা কি এখনো গ্রেতে থাকবে নাকি একটা বাইনারি দিতে হবে যে হ্যাঁ আমি ঈশ্বর বিশ্বাসী বা আমি না? না, আমি বলছি আমি ঈশ্বর বলে ওই যে প্রেমাসের যে কথাটা বললো সেটাই আমার বক্তব্য। আমি ঈশ্বর বলে কোনো জিনিস কোনোদিন দেখিনি, ঈশ্বর বলে কোনো জিনিস কোনোদিন ডিরেক্টলি অনুভব করিনি। বাট আমি যেটা অনুভব করেছি এটা হলো আমার চেতনা, আমার চেতনা যে আছে এটা আমি জানি। বা তুমি মূর্তি পূজা কোনোভাবেই বিশ্বাসী না? আমি মূর্তি পূজা কোনোভাবেই বিশ্বাসী না, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের নিয়ে না 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 একদমই তাই, একদমই তাই। আমি বিশ্বাস একদমই তাই, হ্যাঁ। আমার দর্শন খুবই পরিষ্কার অদ্বৈত দর্শন, আমি অদ্বৈত দর্শনেই বিশ্বাস করি। আর সেখানে কোনোভাবেই মূর্তি বা আকার যুক্ত ঈশ্বরের কথা সেখানে ডিরেক্টলি নেই। অন্যভাবে যদি কেউ ব্যাখ্যা করতে চায় তাহলে অবশ্যই অদ্বৈত ঈশ্বরের জায়গা থাকবে, কিন্তু পয়েন্টটা হলো সেটা ডিরেক্টলি যদি বলতে হয় অদ্বৈত মানে আমি আর তুমিও এক, এটা তো বেশি। আমি এটাতেই বিশ্বাস করি, এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। কিন্তু তুই যেটা বললি পুনর্জন্ম বা ইয়ে নিয়ে, এই বিশ্বাসটা আমার এখন তৈরি নেই, আমি খুঁজছি। তোমার ঈশ্বর বিশ্বাস? ঈশ্বর বিশ্বাস দেখ, খুব ক্লিশে উত্তর, যেটা হচ্ছে ঈশ্বরকে ডিফাইন করো, তারপর আমি বলবো আমি ওটাতে বিশ্বাস করি কিনা। এই ইউনিভার্সের বাইরে ঈশ্বর আছে বলে আমি বিশ্বাস করি না, এটুকু বলতে পারি। ওরকম কোনো ঈশ্বরের আমার বিশ্বাস নেই। এই ইউনিভার্সটার সমস্ত কিছু মিলে সেটা যদি ঈশ্বর হয় তাহলে তাকে তো অবিশ্বাসের কোনো জায়গা নেই। ইউনিভার্স তো আছে, আমি না বিশ্বাস করলে তো ইউনিভার্স শূন্য হয়ে যাচ্ছে, তো আমি সেখানেই আছি। এবার ওই যেটাও বলবো যে আমার একটা বিশ্বাসের প্রবলেমও আছে আর কি। মানে তুই জানিস আমার রাজনৈতিক, আমি বলি আমার রাজনৈতিক কোনো বিশ্বাস নেই, বিশ্বাস ব্যাপারটাকেই একটু অনীহা আছে আমার। আমি অবিশ্বাসী মানে বেসিক্যালি কোনো কিছুতেই না। যে জিনিসটা যুক্তি দিয়ে বোঝা যাচ্ছে সেটা ঠিক মনে হয়, আবার সবকিছু যে যুক্তি দিয়ে বুঝতেই হবে, কারণ আমার যুক্তির সীমা তো আমার ইনফরমেশন দিয়ে লিমিটেড, তাই না? আমার উপলব্ধি, আমার এক্সপিরিয়েন্স, আমার পড়াশোনা, সেটা দিয়ে আমার যুক্তি লিমিটেড। তার বাইরে যে কিছু নেই এটা তো আমার পক্ষে বলা সম্ভব একেবারেই ঠিক, এখানেও আমি খুবই এগ্রিমেন্ট। এবার যারা মূর্তি পুজো করছে, মূর্তি পুজো করে এসে শান্তি পাচ্ছে এবং তার মধ্যে একটা আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, আমি সেটাকে অস্বীকার করার জায়গায় নেই, কারণ ওই বিশ্বাস করে ওই রাস্তাটায় গেলে কি হয় সেটা আমার জানা না, তাই না? তো কাজে আমি অবিশ্বাস করি না ওটাতে, মানে তার বিশ্বাসের প্রতি আমার ভক্তি মানে শ্রদ্ধা আছে, তুমি করো, আমি সেটাতে কোনো বাধা দিচ্ছি না। আবার ওটাতে আমি বিশ্বাস করি বেশি যে যে কি যেন বলছিলেন যে
একম সৎ বিপ্রবাহুদা বদন্তি, যে সত্যি হয়তো একটাই, সেটাকে একজন একভাবে ব্যাখ্যা করছে। আর যদি সায়েন্স দিয়ে আমি বলতে যাই, কোয়ান্টাম মেকানিক্সের কথা যদি চলে আসে, যেটা এখন আধ্যাত্মিকতার সাথে, দর্শনের সাথে, অদ্বৈতবাদের সাথে মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে তো এই যে দর্শনের একটা তো ভূমিকা আছে। দর্শন মানে দর্শন মানে ফিলোসফি না, দর্শন মানে দেখা, অবজারভেশনের তো ভূমিকা আছে। এটা তো এখন কেউ অস্বীকার করতে পারছে না যে একটা কোয়ান্টাম, যেটা হচ্ছে একদম ওই ইউনিফাইড শেষ কণা আর কি, যেটাকে বলা যায়, যেটা নিয়ে পুরো বিশ্বব্রহ্মাণ্ড তৈরি, সেটাকে কেউ অবজার্ভ করলে সেটার ভূমিকা, সেটার চরিত্র একরকম হয়, অবজার্ভ না করলে সেটার চরিত্র আরেক রকম হয়। তবে দর্শনের যে একটা গুরুত্ব রয়েছে সেটা তো অস্বীকার করা যাচ্ছে না। সেটাকে যদি কেউ এক্সাজারেট করে, যে ঈশ্বরের আমি দর্শন করলে পরে আমার পুণ্য হবে, বা ঈশ্বরের দর্শন করলে সেটার একটা লাভ আছে, সেটা যদি কেউ বলে, আমি কি করে অস্বীকার করবো? তাই না? আর আরেকটা কোয়ান্টাম মেকানিক্সের যেটা বড় জিনিস, সেটা হচ্ছে যে আমি দেখছি বলে এই ইউনিভার্স আছে, আমি যদি না দেখতাম তাহলে এই ইউনিভার্স তো থাকতো না। এটাও তো দর্শনেরই কথা। এটার মধ্যে আমি অস্বীকার করবো করতে। ঠিক কথা তো ঠিক। আমি এখানে একটা জিনিস শুধু প্রেমাজির সঙ্গে একটা জায়গায় ডিফার করতে, কেমন হচ্ছে, আমার কিছু বিশ্বাস আছে, সেই বিশ্বাসগুলো নিয়ে চলতে আমার পার্সোনালি মজা হয়, ভালো লাগে। এবং আমার মনে হয় আমি পার্সোনালি সেই বিশ্বাসটাকে ইয়েও করতে চাই, মানে আমি সেই বিশ্বাসটাকে বারবার রাখতে চাই, ধরে রাখতে চাই না, আমি সেই বিশ্বাসটাকে বারবার বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে দেখতে চাই যে তাদের বিশ্বাসটা, মানে আমার বিশ্বাসটা তারা বিশ্বাস করতে পারছে কি। যত বেশি মানুষ বিশ্বাস করে, তত আমি বুঝি আমার বিশ্বাসটার মধ্যে কোনো একটা সততা আছে, কোনো একটা কিছু আছে। আমি যেটা এখন আজকাল সবসময় বলি, আমি আমার ওই প্রেমাজি যেটা বললো সেটা তো বটেই, যে আমি আমার বুদ্ধি, আমার বোধ, আমার চেতনা দিয়েই এই পৃথিবীটাকে দেখছি, এবং সেটা যে শেষ কথা এটা তো হতে পারে। তো যেমন আমার জন্মান্তর নিয়ে আজকে যে বিশ্বাসটা নেই, হতে পারে আমি মানে আগামী 5 বছর পর এমন একটা এক্সপিরিয়েন্স করলাম, যে এক্সপিরিয়েন্সটা আমার চেতনা দিয়ে হলো, তখন আমি জন্মান্তরে বিশ্বাস ছাড়া ওর কোনো অপশন থাকলো না আমাদের। এটা তো যত তুই মানে বড় মানুষের লেখা দেখবি, মানে লেখা বা লেকচার ইত্যাদি, তাদের প্রথম জীবনের লেখা এবং পরের জীবনের লেখার মধ্যে ডাইরেক্ট অনেকের ক্ষেত্রেই একদম একটা চেঞ্জ দেখা যায়, এবং সেটাকে অনেকে তর্কের খাতিরেও ব্যবহার করেন যে ওনার তো নিজের ফিলোসফি ঠিক নেই। আরে আপনার আছে, আপনি ছোট বয়স 20 বছর বয়সে যেভাবে ভাবতেন, যেভাবে পৃথিবীটাকে দেখতেন, 50 বছর বয়সে কি সেভাবে দেখে পৃথিবীটা? অনেক ভাবনা তো ভেঙে যায়, অনেক ভাবনা তো নতুন করে আছে। তো সেটা রবীন্দ্রনাথ হলে, বিবেকানন্দ হলে, বা যে কেউ হোক। আমার ভীষণ রাগ হয়েছিল সঞ্জীব চট্টোপাধ্যায়কে নিয়ে, যে মানে একটা সময় লেখাগুলো পড়তে যাচ্ছি, এত ভালো হাস্যকৌতুক ওখান থেকে ফট করে, মানে উনি তো রামকৃষ্ণের হয়ে গেছে। ভালো লাগে দেখ, ওখানেই আমি যে কথাটা বলছিলাম সেটা কমপ্লিট, সেটা হলো যে আমি আমার জায়গা থেকে এই বিশ্বাসগুলো, প্রত্যেকটা বিশ্বাসকে যথেষ্ট সম্মান করি, কিন্তু আমার বিশ্বাসকে আমি একটু তার চেয়ে বেশি সম্মান। এবার এটা হ্যাঁ তো হয়েছে। তো আমি আরেকটাও জিনিস বিশ্বাস নিয়ে বলি, যে সে অর্থে বলতে কি আদারওয়াইজ একটা ধরনের রাজনৈতিক চিন্তা ভাবনার ফসল হচ্ছে যে বিশ্বাস ব্যাপারটা ভুল, ফেইথ ব্যাপারটা ভুল, তাই তো? এবং তারা প্রাথমিকভাবে আক্রমণ করে ঈশ্বরের বিশ্বাসের উপরে, ভক্তির। ঠিক, ঈশ্বর বিশ্বাস, কারণ ঈশ্বরটাই সবচেয়ে বেশি বিশ্বাসের জায়গা, তাই তো? কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বিশ্বাস ছাড়া বেঁচে থাকতে পারবে। এইখান থেকে আমার প্রশ্নটা ছিল, পরের কোশ্চেনটা এটাই ছিল, যে এই যে মানে আমার খুব কটু বিশ্বাস, এবং আমি জানি যে এটার জন্য মানে খুবই হ্যাঁ মানে আমারই বিশ্বাস, এবং মানে কোনো রেফারেন্স ছাড়াই বলছি, আমার মনে হয় যে এই যে ভক্তি পূজাটা, যে মানে আমার ভুল ঠিক, আমি কারোর প্রতি একটা সমর্পণ করে দিচ্ছি সবসময়, যে আচ্ছা ভুল করলাম, যে এ ভগবান তাহলে দেখে নিও, এ আল্লাহ দেখে নিও, এইটা হ্যাঁ আবার ঠিক করলাম, এ তুমি পাশে ছিলে। এই যে সবসময় আমার অ্যাচিভমেন্টকে আমি যে কারোর সঙ্গে একটা ভাগ করে নিচ্ছি, এটা তো মানুষের দুর্বলতার পরিচয়। মানে অন্ততপক্ষে মানুষ তো মানসিকভাবে দুর্বল বলে। এটার থেকে শুরু করি একটা জায়গায়, তারপরে তুই খায়, এটা 2-3 ভাবে দেখা যায়। আমি প্রাথমিকভাবে একটা জিনিস বলি, বিশ্বাস জিনিসটা ইউনিভার্সাল। বিশ্বাস ছাড়া কোন মানুষ বেঁচেই থাকে। আমি তোমাকে বিশ্বাস করতে পারি, কিন্তু আমি অবজেক্টিভ করে বিশ্বাস করবো। আমি এখানে বসে আছি,
আমার মনে বিশ্বাস আছে যে আমার বাড়িতে লোকজন ঠিক আছে, ওখানে ভূমিকম্প হয়ে বা একটা টেররিস্ট স্টেশন মেরে দিচ্ছে। ঠিক। আমি আজ পর্যন্ত অ্যান্টার্কটিকা বলে একটা জায়গা আছে, এটা আমি বিশ্বাস করি, দেখিস তুই? আমি দেখিনি তো। কি জানো প্রিকনসাস মাইন্ড না? হ্যাঁ, প্রিকনশিয়াস মানে, কারণ আমি তো অ্যান্টার্কটিকা দেখিনি। অনেকগুলো লোক মিলে বলেছে আমাকে যে অ্যান্টার্কটিকা নামে একটা দেশ আছে, মানে একটা মহাদেশ আছে, সেখানকার ছবি টবি দেখিয়েছে আমাকে, ঠিক আছে, তাই আমি বিশ্বাস করি। তার অনেকগুলো লোক মিলে তো এটাও বলছে যে ঈশ্বর আছে, সেটা কেন বিশ্বাস করছি না? বুঝলাম, ওকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা, যে ফেথ ছাড়া মানুষ বাঁচে না, তাহলে ওটা কিন্তু আলটিমেট ট্রুথ এসব। হ্যাঁ, কিন্তু মানে মানে আন্টার্কটিকার ঈশ্বরের মধ্যে একটাই প্রবলেম হচ্ছে, আন্টার্কটিকা না গেলে আমি আর 10 দিনের মধ্যে মরে যাবো এরকম কেউ আমাকেও মানে বাধ্যতামূলক দিয়ে যাচ্ছে না, কিন্তু ঈশ্বর বিশ্বাসী না হলে কি কি ক্ষতি হয় মানুষের সেটাও দেখতে পাচ্ছি। সেটা রাজনীতির জায়গায় যায় না না না, রাজনীতি জায়গা না, ধরো আমি একদম একদম সহজ উদাহরণ দিই যে আমার মা বাড়ির লোক খুবই খুবই ঈশ্বর বিশ্বাসী, বাড়িতে পুজো টুজো দেয়, একদিন পুজো না দিতে পারলে কিরকম প্যানিকের মধ্যে দিয়ে যায় সেটাও দেখেছি। এবং এই যে যে সবকিছুই যে ভালো সেটার কারণ হচ্ছে এই যে আমি সকালবেলা বা সন্ধ্যাবেলায় 2 ঘন্টা দিলাম, বা আমি কারোর একটা পায়ের কাছে বসে গিয়ে আমি নিজেকে সমর্পণ করে দিলাম, এই এই গোটা কনসেপ্টটাতে আমার একটু প্রবলেমেটিক বলে মনে হয়। এটাকে দুভাবে আমি দেখি। একটা হচ্ছে যে ধর আমি সাকসেস কোথাও একটা পেলাম, ঠিক। এই ধর বই থেকে আমি বলছি যে এখন প্রায় 40,000 মতন সাবস্ক্রাইবার আছেন, ঠিক। 200 জন মতো মেম্বার রয়েছেন টাকা দিয়ে, ঠিক আছে। আমার এই স্পর্ধা নেই যে আমি বলবো এটা শুধুমাত্র আমার বা রুনাকর জন্য হয়েছে, এই স্পর্ধাটা করা উচিত না। তো এটা তো হাম্বেল করে বলছো না, এটা সম্পূর্ণ কনভিকশন থেকে বলছি যে এটা শুধুমাত্র এর জন্য হয়নি, আরো অনেক কিছু একসাথে হয়েছে। যতজন দেখেছেন তাদের মনের সাথে যদি না মিলতো তাহলে তো এটা হতো না। ইকোসিস্টেম ছাড়া তো কাজ করছে না। ইউটিউব বলে বস্তুটি যদি না থাকতো, আজ থেকে 50 বছর আগে এটা করলে পরে 40,000 লোকের কাছে পৌঁছতে পারতাম স্যার। প্যারামিটার পাঁচ অনেক কিছু ইকোসিস্টেম পুরো কাজ করছে। একজন আছে যারা শুনেছেন, তারা আরেকজনকে তো বলেছেন যে ওরকম একটা দেখ, সেভাবে পৌঁছেছে অনেকের কাছে। তারা যদি না বলতেন, কাউন্টার ফ্যাক্ট দিয়ে একটু, বলতো তোমরা দুজন মিলে ঠিক করেছিলে যে আমাদের মানে তোমরা যদি চাইতে এমন কিছু বই বা এমন কিছু পপুলার জিনিসপত্র নিয়ে কথা বলতে পারতে যেটাতে 2 লাখ হয়ে যাওয়ার কথা ছিল। ডিসকাশন মানুষ ভালোবাসে, পডকাস্ট মানুষ ভালোবাসে, সেটা তোমরা চুজ না করে নিজেরা ভেবেছো যে হ্যাঁ ওকে আমরা এটাই করতে ভালোবাসি তাই আমরা এটা করছি, এবার যারা যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছে, তাই তোমাদের 40,000। এটাই তো কর্ম আর ফল তো। হ্যাঁ, মানে এটা তোমাদের কর্ম। আমি আমার কর্মটাতে, আমি আর অন্যরকম মিলে আমাদের কর্মটাতে আমরা অনেস্ট। হ্যাঁ, ফলাফল যেটা হয়েছে সেটাতে আমাদের পুরোপুরি অধিকার নেই, আছে কিছুটা, পুরোটাই না। কিভাবে হলো? যদি সেগেভিন গুগল না খুলতেন, যদি ইউটিউব না আসতো, যদি ওরা ঠিক করে ক্যামেরা না করতো, যে এডিট করে সে যদি ঠিক করে এডিট না করতো, যে সাউন্ড ঠিক করে সে যদি না করতো, ঠিক আছে। এবং আরো যারা ওই বইগুলো যদি যারা লিখেছেন তারা যদি ওই বইগুলো না লিখতেন, যারা দেখছেন তারা যদি ওই 1 ঘন্টাটা না দিতেন, তাদের তো জীবনে 24 ঘন্টা আছে। আমার যদি এটাই হয় যে আমার জন্যে বা অরুণাহর জন্য এটা হয়েছে, তাহলে আমাদের তো এই স্পর্ধা থাকা যে আমি কালকে আরেকটা জিনিস খুলবো, আরেকটা জিনিস পড়বো, সেটাতে এতগুলোই লোক পৌঁছবে না। তাদের ভালো লাগার ব্যাপার না, ঠিক ঠিক ঠিক, যে তাদের ভালো লাগার খারাপ লাগারও ব্যাপার আছে, তাদের উপর ডিপেন্ডেন্ট, আর ওটা পুরো ইকোসিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট। এটা শুধু আমার বা অরুণাহর চাওয়াতে হবে না, আমাদের সততা দিয়ে আমরা শুধু কাজটুকু পৌঁছে দিতে পারি। তো কাজে আমার সাকসেসটাকে বা একইভাবে যদি ফেইলিয়ার হয়, সেটা শুধুমাত্র আমার জন্য হয়েছে তাও নয়, তার পেছনে অনেক কিছু কারণ আছে। আমি পৌঁছতে পারি, হ্যাঁ মানে পৌঁছতে পারিনি, দর্শকের ভালো লাগেনি, ঠিক আছে। তো সেই জায়গাটা তো আমার পুরোপুরি কৃতিত্ব নেওয়ার কোনো জায়গা নেই। তবে কাকে দেবো? আমি তো সবাইকে আলাদা আলাদা করে গিয়ে দিতে পারছি না। পুরো ইকোসিস্টেমে কি কি ইনভলভ আছে এখানে সেটাও আমার জানা নেই, তাই তো। তাহলে পরে আমি সেই সমস্ত কিছুকে একত্র করে আমি ওটাকে ঈশ্বর বলে দিয়েছি, যে ঈশ্বর তোমার জন্যে আমি যা পেয়েছি তাই পেয়েছি। আমি এভাবে দেখতে ভালোবাসি, সবাইকে এভাবে দেখেন তাও নয়, সবাই এটা বিশ্বাসের জায়গা থেকে অনেকে দেখে, ফেলিওরও তাই। এটা একটা জায়গা। আর দ্বিতীয় হচ্ছে দেখ, আমাদের অনেক কিছুই আমরা প্রজেক্ট করি অন্যের উপর। যতবার তুই রাগ হয়েছি বা যতবার আমি রাগ হয়েছি, ততবার শুধুমাত্র সামনের জনের দোষ ছিল না, কিন্তু আমাদের নিজেদের ভেতরকার কিছু কলুষতাকে আমরা ওর উপরে প্রজেক্ট করি। একদম তাই। সেরকমই মানুষ আর একটি ঈশ্বর নামক আর একটি পুরো ইকোসিস্টেমের উপর নিজের
ভালো থাকা খারাপ থাকা প্রজেক্ট করতে পারে, সেটাও তো আছে না? আমি এভাবেই দেখি মিউজিক। দেখ, মানুষ না, আমার এই ফেথ নিয়ে অসুবিধা আছে। ফেথ মানেই না ইট সাউন্ডস ব্লাইন্ড, ঠিক আছে? ফেথ ব্যাপারটার মধ্যে না ব্লাইন্ড লাগছে, ট্রাস্ট ব্যাপারটার মধ্যে একটা ট্রাস্ট আমার পক্ষে অনেক বেশি সুন্দর শব্দ। আমি জানি শব্দ যদিও খুব একটা ম্যাটার করে না, বাট বিশ্বাসটা কি আমার বল, সেটা একটুখানি আগে ক্লিয়ার করে দিলে তারপরে এই কথাটা বলতে সুবিধা হবে। সেটা হলো, একটা জিনিস আমি প্রেমাজের সঙ্গে একদম একমত, সে প্রজেকশন। আমার না কিছু একটা জিনিস দরকার পড়ে টু প্রজেক্ট মাই থটস অর। আরেকটা বল, এই যে বিশ্বাস, এই যে বিশ্বাসের কথা বলছি, ফেথ যদি অন্ধ হয় আর ট্রাস্ট যদি মানে অন্ধ না হয়, যদি এরকম ভাবে আমরা ভাবি, তাহলে যখন একটা মানুষ, আজকের দিনে পৃথিবীতে ম্যানিফেস্টেশন নিয়ে প্রচুর কথা হচ্ছে। এই ম্যানিফেস্টেশন কি অ্যাকচুয়ালি? ম্যানিফেস্টেশন মানে তুমি তোমার জীবনে কি চাও সেটা তুমি প্রকৃতির কাছে কন্টিনিউয়াসলি বলতে থাকো, ইউনিভার্সের কাছে কন্টিনিউয়াসলি বলতে থাকো, ইউনিভার্স তোমাকে সেটা দিয়ে দেবে। তো এটা যদি ম্যানিফেস্টেশন হয়, তাহলে যে মানুষটা মা কালীর কাছে গিয়ে বলছে ঠাকুর বাকিটা তুমি দেখে নাও, আমাকে না এইটা একটু করিয়ে দিত, সেটা ম্যানিফেস্টেশন নয় কেন? এবার সেটা ম্যানিফেস্টেশন নয় কেন তাহলে? সেটাও তো ম্যানিফেস্টেশনই হচ্ছে। আমি চাই আর আমাকে করিয়ে দেওয়ার মধ্যে তো পার্থক্যটা রয়ে যাচ্ছে। আমি চাই আর করিয়ে দেওয়া মানে কি, ও যেটা করলো সেটা হলো ও সারেন্ডার করে দিল। ও সারেন্ডার করে দিল, ওর নিজের এইটাই সারেন্ডার করে দিল, ওর নিজের উপর এই বোঝাটা থাকবেই না। ওর ভেতরে একটা থট তৈরি হয়ে গেল, মা দেখে নেবে। এই যে বিশ্বাসটা তৈরি হলো, এই যে ট্রাস্টটা তৈরি হলো অন দ্যাট পার্টিকুলার প্রসেস, ইউনিভার্স তো ট্রাস্টটাকে ফিল করতে হচ্ছে। যদি ম্যানিফেস্টেশনের ল অফ অ্যাট্রাকশনের কথা আমি মানি, ইউনিভার্স তো ওই জিনিসটাকে দেখতে পাচ্ছে, ওই এনার্জিটা তো সে কন্টিনিউয়াসলি ছড়িয়ে যাচ্ছে। ইউনিভার্স তাকে ওটা দিয়ে দিল, সে গিয়ে মা কালীকে মানব করলো। সেটা মা কালী দিল, ইউনিভার্স দিল, নাকি কে দিল, নাকি সত্যিই একজন মানে মারাত্মক দর্শন পুরুষ বা নারী আছেন যিনি এইভাবে আশীর্বাদ করে দেন? উই ডোন্ট নো। বাট এই ঘটনাটা কিন্তু ঘটে, ঘটে তো বটেই, এটাই ঘটে। এবং এটা যদি ঘটে, এটা যদি রিয়েল ব্যাপার হয়, আমি যেমন মনে আছে আমার ছোটবেলায় খুব ইন্টারেস্টিং গল্প। সেটা হলো একদম ছোটবেলায় আমি যখন ক্লাস 5-এও না, তারও আগে ক্লাস 4-এ করি, 3-4-এ করি, তখন আমার বাড়িতে একটা যীশু খ্রিস্টের মাটির মূর্তি ছিল। আমার দাদা, রথের মেলা থেকে কেন? হ্যাঁ হ্যাঁ, আমার দাদু খুবই এইসবের মধ্যে ব্যাপার ছিল না। ওনার আমার বাড়িতে যীশু খ্রিস্টের মূর্তি থাকতেই পারত। দাদু খুব একটা অন্যরকম মানুষ ছিল। তা আমি না, হঠাৎ যীশু খ্রিস্টের মূর্তিটা দেখে আমার ভালো লেগেছিল। তা আমি, আর আমাদের পাশের একটু পাশের বাড়িতে একদম খ্রিস্টান ছিল, একদম বৌদ্ধিস্ট ছিল, একদম খ্রিস্টান ছিল। তো একদম ছোটবেলা, এবার যে তিনি খ্রিস্টান ছিলেন তিনি এসে মাঝে মাঝে এরকম করতেন, আমি দেখতাম, আমার ব্যাপারটা বেশ ভালো লাগতো। আমার একটা পরিষ্কার মনে আছে। হ্যাঁ, এবার আমি গিয়ে একদিন পরীক্ষা দিতে যাবো, ক্লাস 4-এর পরীক্ষা দিতে যাবো, গিয়ে ওনার বলবো এবার পরীক্ষাটা ভালো পায়, তুমি দেখবে। ওইবারে পুরো পরীক্ষাতে, প্রত্যেকটা পরীক্ষাতে আমি প্রণাম করে, মানে জিসাস ক্রাইস্ট ক্রস করে গিয়ে এসব গেছি। সেইবার আমার জীবনের প্রথমে আমি থার্ড হয়েছি। ওকে, তার আগে 7th 8th 5th অব্দি হয়েছে, থার্ড বিরাট ব্যাপার। আমার কিন্তু মনে হলো যে এই ঘটনাটা কিন্তু জিসাস ক্রাইস্ট করা। অ্যাকচুয়ালি আমি তো ওইবার পড়াশোনা করেছিলাম, তাই না? একদম। আমি জিসাস ক্রাইস্ট তো আমাকে পড়িয়ে দেয় না না, তো ঠিক আছে। দেখ, পরীক্ষার আগে তো একটা অ্যাংজাইটি হয় মানুষের। ওই আমি ওটাই বলছি। অ্যাংজাইটিটা যদি প্রজেক্ট করে অন্য দিয়ে দিই, তাহলে তো বাকিটা হচ্ছে আমার ক্যাপাবিলিটি থাকলো। কারেক্ট। তখন কি হলো, আমার টেনশন চলে যাচ্ছে। বাচ্চা বয়সে তো টেনশন থাকেই, যিশু তো দেখে নিচ্ছে, যিশু তো দেখে নিচ্ছে ব্যাপারটা। এই ভাবনাটা তো আমি ভেবে নিয়েছি। আমি জানি অনেকেরই যারা ঈশ্বর বিশ্বাসী তাদের এই বিষয়টা তো অসুবিধা হবে, বাট আমি ঈশ্বর বিশ্বাসী নই, তাদের অসুবিধা বলে আমি করার নেই। কিন্তু আমার মনে হয়েছে যে এরপর থেকে আস্তে 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 আমার ওই সময়টা প্রায় ক্লাস 7-এর অব্দি যিশুর প্রতি একটা বিরাট বিশ্বাস ছিল। তারপর আমি সেম জিনিসটা মা কালীকে করে দেখলাম, তিনিও করে দিলেন। উপরে কোনো বাবাল নেই, নিচেই বাবাল, তার মানে
আমি তারপর মা কালী ভক্ত, আমি সিরিয়াসলি একটা পয়েন্টে, আমি সিরিয়াসলি ভক্ত থেকে কিন্তু ওই আমি তো রীতিমতো ভক্তি ছিল আমার, যে মা কালী উনি এটা মানে মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ, এবং ওনার এনার্জিটা ফিল করতাম, এটা করতাম, এটা তো ইন্টারনালি হচ্ছিল। এই যে ভক্তিটা, এই ভক্তিটা থেকে একটা পয়েন্টে মানে যদি আমি মানে সেই অর্থে ভক্তিকে যদি আমি ভ্যালিডেট করে কথাটা বলতে চাই, তাহলে আমার মনে হয় মা কালী একটা পয়েন্টে বললাম শুধু আমাকে বিশ্বাস করে কিন্তু হবে না, ভিতরে দেখ পৃথিবীটা অনেক বড়। এন্ড দেন হঠাৎ করে আমার কাছে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। এটা আমি জাস্ট একদিনে হয় না, বাট থ্রু দিস প্রসেস। মানে আমি বলছি তোকে, আমি এরকম ছিলাম যে দক্ষিণেশ্বর দিয়ে যখন ট্রেনটা পাস করতো সকালবেলা, আমার চোখ দিয়ে হাওয়া করে জল পড়তো। ভক্তি রসটা বুঝতে পারছিস? এন্ড দেন আমি বলছি তোকে, ওই পার্টিকুলার বিশ্বাসটাই, যেই বিশ্বাসটা আমি করেছি মা কালীকে, ওই বিশ্বাসটাই কিন্তু আমাকে বলেছে যে অনেক বিশ্বাস তো তুই অনেক করে নিবি, এবার তুই একটু নিজের ভিতর ঢুকে দেখ তুই অনেক বড় একটা পৃথিবীর সন্ধান করবি, আর পৃথিবীটাকে তো দেখার চোখ বদলে যাবে। তাই থাক, আচ্ছা তাহলে ওই জিনিসটা আমাদের খুব দরকার ছিল, যেটা স্বামী বিবেকানন্দ বলেছে, শ্রীরামকৃষ্ণ। আমার নিজের একটা ক্রাইসিস দীর্ঘদিন ছিল, এখনো পুরো, হ্যাঁ এখন মোটামুটি কেটে গেছে। সেটা হচ্ছে এই যে কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি রয়েছে, নিজের ভেতরে রাখো ইত্যাদি ইত্যাদি, এগুলো সমস্ত সেগুলো আমি ভেঙে বলছি না। কর্মযোগ, জ্ঞানযোগ মোটামুটি সবাই গীতা যারা পড়েছেন তারা জান। তো এগুলোর সাথে আমি ভক্তি মেলাতে পারতাম না কখনই। যে অনেকেই এই সমস্যা, কর্ম ঠিক আছে বুঝতে পারছি আমি, যে হ্যাঁ আমি কাজ করলাম ইকোসিস্টেমের ডিপেন্ডেন্ট, তাহলে আমার কোনো অধিকার নেই, ওটা হয়ে যায়। জ্ঞান যোগ তো আছে, ঠিক আছে, সবকিছুই তো মায়া, তার ভেতরে ঢুকে ঠিক আছে, কিন্তু ভক্তিটা মেলাতে পারতাম না। ভক্তিটা কিভাবে সেটা আমার মনে হয় যে আমার কাছে ক্লিয়ার হয়েছে পল্লীজির কাছে গিয়ে, কুমার বাসু। হ্যাঁ, ওনার কাছে গিয়ে, ওনার মতন ব্যক্তি, ওনার কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার, যেহেতু উনি এই জার্নিটার মধ্যে দিয়ে গেছেন, এবং ওনার ওটা আমিও বুঝতে পেরেছি। দেখলাম সেখানে আমি মানে ওই আর কি, যা দূর থেকে দেখলে যা প্রবলেম আছে, গোপাল বাজাচ্ছে আমার ভেতরে, সে মানে এটা না বুঝতে পারলাম না যে ব্যাপারটা আমার কিরকম। আর মানে আমি সত্যি মানে এই যে ধরো কীর্তন যে হয়, বা এই যে শিবরাত্রি হচ্ছে, এত এনার্জি একটা বিশ্বাসের প্রতি, যে খালি পায়ে ওরকম একটা ভারী জিনিস নিয়ে বলবম করতে পারবি না। উনি যখন বলছেন সেটার থেকে ওই যে বলছেন যে এই যে ঈশ্বরের মিউজিক, ঈশ্বরকে ভজন করতে, তখন শুধু কখনোই না, ওটা হচ্ছে নৈশব্দ, মানে ওই ইউনিভার্স আমার যেটা আমি যেটা বুঝলাম, যে ওই ইউনিভার্স থেকে আমি যদি একটা ঈশ্বর আমার ঈশ্বর মনে করি, তা অসুবিধাটা কোথায়? সেটার কোনো মূর্তি হলো, সেটার কোনো মূর্তি না হলে না হলো, ইটস ফাইন। হ্যাঁ, এই বিশ্বাসটা একটা শক্তি তো দেয় ইন্টারনালি, এটা তো দেখে বোঝা যায় ওদেরকে, শক্তি তো দেয়। একটা করি একটা মানে কাঁদতে দেখেছি, রিয়েলি কাঁদে, মানে কীর্তন শুনছে, সেই দিদা বয়স্ক রাধাকৃষ্ণ প্রেম নিয়ে হাও করে যাচ্ছে। ভক্তি রস নিয়ে তো কথা বলো, মানে আমি বলছি ভক্তি রসের যে ইমোশনাল ইম্প্যাক্ট, এটা নিয়ে তো কোনো কথাই ঠিক। ভক্তি রস এমন একটা রস যেটা সারেন্ডারের রস, সারেন্ডার করতে বলে ভেতর থেকে, যে আমি না তোমার উপর ছেড়ে দিলাম। আর এই সারেন্ডার করে দেওয়ার পর একটা, দেখ আমি সবসময় মানে আমি রিসেন্টলি একটা জিনিস খুব বলি, যে দুঃখ পেলেও আমাদের কান্না পায়, আনন্দ পেলেও আমাদের কান্না পায়, তো দুঃখ আনন্দ আসলে এক। হ্যাঁ ঠিক আছে, এবার খুব যখন হয় তখন আমাদের কান্নাই পায়, কারণ আমাদের বডি বলে তো এইটা আমাদের করতে হবে। এই যে সারেন্ডার করে দেওয়ার যে আনন্দ, যে আমি না ছেড়ে দিলাম, আমার আর চাপ নেই বস, এই আনন্দটা ভাবতে পারছিস তুই? একটা মানুষ যে যার জীবনে সমস্ত চাপ, সে একটা ঈশ্বরকে তার স্থান করে দিল, বললো তুমি দেখে নাও তুমি অনেক শক্তিশালী আমার থেকে, আমি অত শক্তিশালী না। সেই মুহূর্তে সেই মানুষটার এম্পাওয়ারমেন্টটা ভাবতে পারছিস, যেটা কীর্তন দিয়ে হচ্ছে তার কাছে। কীর্তন কাওয়ালি সবকিছু আমি তো যখনই মানে দেখেছি, আমার এটা হিম শুনে আমার হয় না, হয়তো কালচারাল ডিফারেন্সিয়েশন আছে বলে হয় না, কিন্তু ধর আজ রাম হ্যাঁ, যেটা হচ্ছে নিজামুদ্দিনের ওখানে কালচে, আজ গান শুনে আমার প্রতিবার কান্না পায়, তেমনি কীর্তন শুনেও কান্না পায়, তেমনি তুম আজ আনা ভগবান,
হ্যাঁ এই গানটা পঞ্জাবির গলায় আছে, ভাজান একটা বলছে যে আমি হ্যাঁ। দরজা খুলে বসে আছি, তুমি না কোনো একটা সময় চলে এসো। তো সেই একই ফিলিং আমার কখনো কখনো রবীন্দ্রসঙ্গীতের কিছু কিছু একদমই তাই। এবার এইটার হচ্ছে দেখ, এইটাকে না, এটা আমি খুব আগে ভাবতাম কেন লোকে এত ভক্তি করে, কেন এত ইয়ে করে, নিজের উপর বিশ্বাস মনে হয়, এখন তো ওটা মনে হয়। কিন্তু কি জানি কি একটা পয়েন্টে যখন তুই পৃথিবীটাকে একটু তো চোখটা আস্তে আস্তে বয়স হবে, আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে যাবে, তখন না অনেক কিছু অ্যাকসেপ্ট করতে সুবিধা। সেটা কি মেনে নিলাম আর যুক্তি দিতে ইচ্ছে করছে না বলে বয়স হচ্ছে? না না, একেবারেই না। এটা যদি মনে হয় তাহলে তুই আমার বয়সে আসলে বুঝতে পারবি, ও আচ্ছা আচ্ছা এটা কি কথা বললাম, মানে এটা অ্যাকচুয়ালি ভাই যুক্তি দিতে পারছি না বলবো। আসলে যখন তুই নিজের থটকে আরো বেশি অবজার্ভ করা শুরু করবি, যখন তুই আরো ভেতর লেয়ারে ঢুকতে থাকবি, তখন তুই দেখবি যে তোর ভেতর লেয়ারে না এই যে মানুষগুলোর যে ভাবনাগুলো, যে ইমোশনগুলো, এই সবগুলো তোর মতো আছে, ঠিক একই ভাবে আছে। তুইও ভক্তি করিস অন্য কিছুকে, ওদের প্রজেকশনটা আলাদা, ভক্তি তোর মধ্যে আছে। যখনই তুই এটা বুঝে যাবি, তখন তুই রিয়েলাইজ করবি আচ্ছা আচ্ছা, মানে তাহলে বেসিক ব্যাপারটা তো সব মানুষের এক। আমি যে বিশ্বাসটা করছি তার ইন্টারনাল লেয়ারে আমার কিন্তু অন্যান্য বিশ্বাসটা থেকে গেছে, এইটা উপরে আছে বিকজ আমি ওগুলোকে চাপিয়ে দিচ্ছি, আমি নিজের বিশ্বাসটাকে একটা স্ট্রং জায়গায় নিয়ে এসেছি। বাট এটা যে আছে আমার মধ্যে, এটা যদি আমি অ্যাকসেপ্ট করিনি, তাহলে তাতে সেই মানুষগুলোকে আমি অ্যাকসেপ্ট করবো না। তখন কেন মনে হবে না, হ্যাঁ আমি অবশ্যই চাইবো যে তার ভক্তি থেকে সে, ভক্তির জায়গা থেকে সে আরো বেশি চেতনার সন্ধানে যাক, কারণ তাহলে তার ইন্টারনাল গ্রোথ হবে, তাহলে ওভারঅল পৃথিবীর গ্রোথ হবে। হ্যাঁ, এবার ভক্তির কয়েকটা ফর্ম আছে যেগুলো খুব অদ্ভুত, যেটা এত কিছু ভেবে নয়। কারেক্ট, সেটার মধ্যে কুসংস্কার আছে, একদম আছে। হ্যাঁ সেটা নিয়ে সেগুলো নিয়ে প্রশ্ন করছি না আমি, আমার ওভারঅল ভক্তি কনসেপ্টটাতে একটা চাপ রয়েছে। কনসেপ্টের জায়গা থেকে আমরাও কি পুরো বুঝেছি? না। এই ভক্তি যোগের তো মানে বিরাট চর্চা নেই, কিন্তু যেভাবে আমি বুঝতে পারছি বা ও বুঝতে পারছি, সেভাবে বুঝতে পারছি। এটাও আমি একটুখানি ডিসক্লেমার দিয়ে দিতে চাই, এটা আমি যা বলতেই যাচ্ছিলাম যে এই সম্পূর্ণ আলোচনা কিন্তু আজকে বলতে পারি, আজকে হলো 12 তারিখ, 12ই অগস্টে 2025 আমার মনে হচ্ছে, বা 12ই অগস্ট 2026 আমার কি মনে হবে আমি কিন্তু জানি না। 23 মানে 13ই আগস্টে কি মনে হবে তাও তো 13ই কি আগস্ট থেকে কালকে আমার কি মনে হবে, বা এই আড্ডাটা শেষ হওয়ার পরে এই আড্ডা থেকে পেয়ে আমার উপলব্ধি কি বলবে আমি জানি না। শনিবার যখন এপিসোডটা আসবে তখনই তো চেঞ্জ হয়ে গেছে, হতেই পারে। এবার আই অ্যাম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট, যে আমার বিশ্বাসটা এইটার জন্য একটু যে বলি চুক্তির জায়গা না, অ্যাকসেপ্টেন্সের জায়গা যখন চলে আসে না, তখন মানুষ অন্য বিশ্বাসকেও সম্মান দিতে শেখে। এবার তাই বলে একটা মানুষ যদি এসে আজকে আমার সঙ্গে বসে কথা বলে যে আচ্ছা আমি না ভক্তি করি, আমার কোন জায়গায় মানে আমি এই ভক্তি যে আমার ভক্তিটা আছে সেটা ভুল প্রমাণ করবো, তর্ক করে, তার সঙ্গে তর্ক করবো না। কিন্তু আমি তাকে এটা বলতে পারি, দেখো তুমি যে ভক্তিটা বলেছো ভক্তিটা খুব ভালো, কিন্তু তুমি এটাও ভেবে দেখতে পারো যে তোমার ইন্টারনাল কাউন্টার লজিকটা কি, চেতনার যে জায়গাটা সেটা ভেবে দেখতে পারো। এবার তারতে যদি তার মনে হয়, আমার যদি অত কনভিন্সিং পাওয়ার থাকে একটা মানুষকে বলা যে সে তার ভক্তিটাই ট্রান্সফর্ম করবে টু এ বিগার পাওয়ার, তাহলে তো সেটা তো মানে সেটা তো হলে খুবই ভালো। হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম সেটা তো বটে। এবার আমার মনে হয় সবচেয়ে আজকের দিনে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, সমস্ত মানুষের চিন্তা ভাবনারও যে একটা ভালনারেবিলিটি আছে, সেটা যে চেঞ্জ হতে পারে সেটাকে স্বীকার করে নেন, যে একটাই চিন্তা ভাবনা, একটাই বিশ্বাস, একটাই ভাবে হতে পারে ঠিক না এই জিনিসটা থেকে একটু সরে আসতে হয়। যেটাকে আমি বারবার বলি যে পৃথিবীটা সাদা ধরনের রং আছে, রং হোক না, কিন্তু ওই যেখানে বলছিলাম যে কুসংস্কার, আমার মনে আছে আমি যখন বেনারসে ছিলাম 4 বছর করার পরে আরেক সিনিয়র সে পিএইচডি করছে, সে বললো যে আচ্ছা বলছি যে তোরা কি যেতে চাস 4 বছরের পরে, কি বেরিয়ে যেতে চাস ইউনিভার্সিটি থেকে অন্য কোথাও আরো বেটার জায়গা? হ্যাঁ, তার জন্যই তো চেষ্টা করছি যে 4 বছর এখানে আন্ডার গ্রাজুয়েট হলো, এবার পোস্ট গ্রাজুয়েটের জন্য বেটার কোথাও যাবে। তো সে আমাকে বলে তুই শিব মন্দিরে পুজো দিয়েছিস? বেনারসের শিব মন্দিরে, মেন মন্দির আর কি। না, বিশ্বাস তখন তো মানে ওই বয়সে তো অবিশ্বাসটাই মেইন থাকে না, রেবেল করার জায়গা, না তো তাহলে কিন্তু বেরোতে পারবি না। महादेव नहीं छोड़ते, हिंदी तो बोलती है बाबा नहीं छोड़ते तब तक उनके यहाँ पे हाजिरी नहीं है। अच्छा তাই বলে, হ্যাঁ দিল সে করনা পড়েগা পূজা। তারপরে বেশ ভক্তি টক্তি
নিজেকে বুঝিয়ে টুঝিয়ে ভক্তি ভরে গিয়ে আমরা ওই ম্যানিফেস্টেশন বল কি যাই বল, আমি বললাম যে হ্যাঁ আমার ভালো থেকো, আমি কিন্তু যেতে চাইছি এখানে। এবং এটা আমার ইউনিভার্সিটির মোটামুটি একটা বিশ্বাস যে যতক্ষণ পর্যন্ত মেইন মহাদেবের মন্দিরে কেউ পুজো না দেয় ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়তে দেয় না। তো মানে এবার বলছি যে ওরকম ধরনেরও বিশ্বাস আছে, সেটা এবার এক একটা সময় এক এক রকম ভাবে সেটার মানে পূরণ ঘটে আর কি। তবে ওই যেটা বলি যে ঠাকুরের সঙ্গে বসে থাকা, তাকে ওই যেটা বলছিল এই সব করে দেবে আমাকে কিছু করতে হবে না, এটাও তো হয় না। না প্রবলেমেটিক জায়গাগুলো তো পরে ঢোকে, মানে প্রবলেমেটিক জায়গা আছে, ভক্তির প্রচুর প্রবলেম। এবার আমরা ইন্টেলেকচুয়ালাইজ করছি বলে ইন্টেলেকচুয়ালাইজ হচ্ছে, হয়তো ব্যাপারটা তোকে একদমই ভক্তির না। আমি জানি না, আমার মনে আমি আমার তো পার্সোনাল লাইফে বললো আরেকটা মুশকিল আছে ভক্তির, প্রবলেম আছে, বহুত প্রবলেম আছে। আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি আমার মা বিরাট পুজো করতো। আমার মা মোটামুটি পুজোর জন্য তার লাইফস্টাইলের একটা বড় সময়, তার লাইফস্টাইলের অনেকটা তিনি স্যাক্রিফাইস করেছে। ও কারণ পরবর্তীতে তার শারীরিকভাবে সমস্যাও ফেস করেছে। তো এটা যদি সত্যি সেই অর্থে বলতে চাই যে ঠাকুর পূজা করা তো দারুণ ব্যাপার, তো তখন তো শরীর ভালো খাওয়া আছে না, ট্রানজাকশনাল যদি হয় ট্রানজাকশনাল। এইখানেই তবে বলছি যে তাহলে ব্যাপারটা ট্রানজাকশনাল নয়, তার মানে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঠাকুরের কাছে যা চাইছে তা পাচ্ছে না, তার মানে ভক্তি ব্যাপারটা অত সোদান না। কারেক্ট, ঠিক আছে। এবং ভক্তির যে খারাপ দিকগুলো সেগুলো আরো যেরকম হলো যে আমি কোনো ভুল করলাম, সেই ভুলের দায় আমি নিলাম না, আমি অন্যকে চাপিয়ে এইটা একটা বিরাট বড় সমস্যা। এবং তাতে আমি গিল্ট ফ্রি হয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বললাম, মানে রেডি আমাকে ক্ষমা করে দিলেন এবং আমি ভাবলাম যে আমার গিল্ট আর নেই। এটা বিরাট প্রবলেমেটিক জায়গা এবং এই জায়গাটা অনেকেই ইউজ করে বলে অনেক অপরাধ করে নিতে পারে। যারা অপরাধ করে তারা বেশিরভাগ দেখবি খুব পুজো টুজো করে, একদমই যারা বেশিরভাগ অপরাধী আমি দেখেছি আমার জীবনে। এবার তার কারণ হলো ওই প্রজেকশনটা, গিল্ট প্রজেক্ট। এবার যদি গিল্টটা থাকে, আমরা এর আগেই কোনো একটা ইয়েটা আলোচনা করছিলাম যে গিল্ট হ্যান্ডেল মানুষ করতে চায় না। তো এবার যদি এই রেসপন্সিবিলিটিটা নিজে নিতে না পারে, যে আমি ভুল করলাম, আমার দ্বারা ভুল সম্ভব এবং ভুল একটা মানুষ প্রত্যেক জীবনে অনেকবার করবে এবং সেই দায়টা আমাকেই নিতে হবে, এটা না হলে বড় প্রবলেম আছে। 1001 টাকায় মিটে গেলে খুব চাপ। এটা তো আরো সাংঘাতিক ব্যাপার। আমি এই টাকার ব্যাপারটাতে নিয়ে বলছি যে আজ সকালেই কথা হচ্ছিল যে মানে তুমি কি দেবে, সে যদি ঈশ্বর হয়, আমি মনে করলাম ঈশ্বর আছে, এবার তুমি তাকে যেই জায়গাটা দিচ্ছ যে সে সমস্ত ইউনিভার্সের সে হচ্ছে মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, সমস্ত কিছু। হ্যাঁ, তুমি তাকে কত স্বর্ণ মুদ্রা দিলে পরে সে সন্তুষ্ট হবে। আর না, প্রথম কথা হলো আমার আরো একটা বক্তব্য আছে, ঈশ্বর করবে এটা কি টাকা নেই, খরচাটা কোথায় করবে, এন্ড হোয়াট ইজ দ্য ঈশ্বরস কারেন্সি। হ্যাঁ, এটাতে আমি আজকে গালিবকে নিয়ে করছি বলে ওই মির্জা গালিব একটা সিরিয়াল হতো আগে, দারুণ ব্রিলিয়ান্ট, ইউটিউবে এখনো আছে, কেউ যদি না দেখেন ইটস আ মাস্ট ওয়াচ, বিউটিফুল একটা সিরিজ। হ্যাঁ, এপিসোড আমার মনে হয় আজকের সমস্ত সিরিজকে সরিয়ে রেখে ওই সিরিজটা দেখা উচিত। মির্জা গালিব বলে আর দূরদর্শনে কি আসতো, এখন কি আসে না, গুলজারের ডিরেকশন, মির্জা গালিবকে নিয়ে, মিউজিক কম্পোজার হচ্ছেন জগজিৎ সিং, অভিনেতা নসরুদ্দিন এবং বাকিরা। বাই দ্য ওয়ে, টিভিতে একটা জিনিস আমার নতুন করে এসছে, কিউকি সাজ পিপল লভ সিজন 2। তারপরে হ্যাঁ কথা বলো, কি বলছি। তো সেখানে একটা অদ্ভুত সিন আছে যে ওনার স্ত্রী আর কি, মির্জা গালিবের স্ত্রী ওই ইয়ে করবেন আর কি, নামাজ টামাজ পড়ছেন আর কি, তো বলছে এখানে জুতো পরে যেও না এখান দিয়ে। তো গালিব জুতো পরে গেছে, খেপে গেছে। তো গালিবের ডায়লগ ছিল ওটা, মানে উনি গালিব বলেছেন কিনা গুলজারের সেটা না, আমি হচ্ছে আইডিয়া जो तुरे जहां को मस्जिद बना रखा है, जूते उतार के जाए तो कहां से जाए। So basically if this whole universe is একদমই him, her, it, whatever, তাহলে বলে জুতো খুলে যাচ্ছটা কোথায়। আরেকটা, আমি যেমন পা দেওয়া নিয়ে আমাকে ছোটবেলা যদি কেউ মা
ঠাকুরের দিকে পা দিয়ে ঘুমাবে। ওই যে উল্টো দিকে পা ঘুমাবো, ওখানে ঠাকুর নেই, কে বলে ঠাকুর নেই? আর তাহলে পা কেটে ফেলি আমি। মা কি বকা দিয়েছিল আমাকে, পাকা পাকা কথা বলে। হ্যাঁ বেশি বকা বেশি বলা যাচ্ছে তোর। না, এটা পয়েন্টটা হচ্ছে সবকিছুতেই বাস্তুশাস্ত্র। একটা কথা বলেছে ভালো, বাস্তুশাস্ত্র নিয়ে হেভি কথা বলেছে। কি বলেছিল? দেব বলেছিল এই যে বাস্তু, হ্যাঁ তোমার ঘরের দরজা ঠিক নেই, তা কেন পড়ে? কারণ নিজের যে ভুল বা নিজের যে করতে পারছে না সেটা দায়টা অভিভাবকই দিয়ে দেয়। হ্যাঁ এইটাই। হ্যাঁ, না আমি বলছি বাস্তু আর্কিটেকচারেও আছে যে কোন দিকে তোমার দরজা হওয়া উচিত, কোন দিকে জানলা হওয়া উচিত, তোমার ভালোর জন্য। মানে এটা ঈশ্বর টিশ্বর না, হাওয়া বাতাস ভালো খেলবে, হ্যাঁ কোন দিকে বেসিক বেসিক আইডিয়া ওটা নিয়ে। ওটার সাথে ঈশ্বরকে তুমি অগ্নিকোণ, হ্যাঁ ওখানে ঈশ্বর খারাপ পাবে না, ঈশ্বরের খারাপ বয়েই গেছে, তোমার দিকে এসে এসে দেখবে ঈশ্বরকে খারাপ পাচ্ছি কিনা। সে সিস্টেম বানিয়ে রেখে দিয়েছে, সেই সিস্টেমের মধ্যে তুমি যদি চলো অ্যালাইন হয়ে। আজকে আমি যদি বসে বসে একটা ট্রপিক্যাল এরিয়াতে, হ্যাঁ বসে বসে আমি রেড মিট খেয়ে যাই পর, তাহলে এবার আমার শরীরটা খারাপ হবে, এখানে কিছু করার নেই, এটা ন্যাচারাল রুলেই হবে, যেটা ডাক্তারও বলবে। এবার তুমি মানতে চাও মানো, না মানতে এর মধ্যে তুমি ঈশ্বর ঢোকিয়ে লাভটা কি? তো আমি এখানে একদম ঈশ্বরের টপিকটাই, এই বিশ্বাস এবং এই পুরো ভক্তির ব্যাপারটাকেই একটা জায়গায় কনক্লুড করবো। হ্যাঁ ও তো, হ্যাঁ কলটা তোর তো টপিক ছিল না সে। না এ তো খুব ভালো। এবার তো শরীরের ভেতর থেকে রাস্তায় নামবে ভক্তিটা, এর পরের টপিকে আসবে। এবার ঘটনা কনক্লুড মানে শেষ হচ্ছে নাকি তো? দাদা এই আজ हम भरेगा फसलो। ভাব করতে চাই, সেটা হলো আমি যদি ভাবি ঈশ্বর বলে কেউ আছেন, ঈশ্বর তিনি ঈশ্বর, জাস্ট আমি নাম টাম নিচ্ছি না, ধর ঈশ্বর এটা একরকম দেখতে হবে। তুই ভেবে দেখ এই লোকটার কিন্তু সমস্যা আছে, লোক বা মহিলা যাই হোক সমস্যা আছে। কারণ লোকটা প্রথম কথা কোথায় থাকবে ঠিক করতে পারে না, বিভিন্ন জায়গায় থাকে, আর যে যেখানে থাকে সে সেখানে চলে যায়। এখানে আরবানের বাইরে অর্বণেশ্বর বলে একটা মন্দিরেও উনি আছেন নাকি, ওনাকে ডাকা হন চলে আসে। তাহলে লোকটা সেলফ, মানে আমি বলবো সেলফ কি বলবো ভ্যালু বা সেলফ ওয়ার্থ নিয়ে আমার প্রবলেম আছে। না সেইটার থেকে বড় কথা লোকটা তো একটা থিতু হতে পারছে না, চিন্তা হতে পারছে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এটা হলো প্রথম। আরেকটা কথা হলো লোকটার টাকা দরকার, কিন্তু টাকার সংক্রান্ত কোনো কাজের দরকার নেই। তৃতীয় কথা, লোকটা প্রপার ডায়েটে নেই, লোকটা প্রচুর মিষ্টি খাচ্ছে, লোকটার 100% সুগার, এবং লোকটা এত মিষ্টি যদি খেয়ে থাকেন সারা পৃথিবী জুড়ে, তাহলে ওনার মতো মোটা এই পৃথিবীতে আর কেউ নেই। লাংসের প্রবলেমটা ভুলে গেলি তুই। লাংসের প্রবলেম কেন? তার কারণ এত ধুঁয়ো, এত ধোঁয়া, এত ধূপকাঠি, মোমবাতি এই সমস্ত ওনাকে দেওয়া হচ্ছে। উনি চান না হয়তো, এবার যদি উনি এটা অ্যাকসেপ্ট করেন, তাহলে প্রথম কথা উনি একজন অত্যন্ত আনহেলদি লোক, এবং দ্বিতীয় কথা হলো এই লোকটা একটা বিরাট বড় খাতাদের গেছে। আমি জানি না স্টাফ আছে কিনা, বাট একা তো একটা মানুষের পক্ষে এটা সম্ভব না। আমি আমার নিজের লাইফের পুরো হিসাব রাখতে ভুলে যাচ্ছি, কিছু কিছু জিনিস মানে সত্যি সত্যি ভুলে গেছি জীবন থেকে। উনার নাকি সব মনে আছে, উনি নাকি সব হিসাব রাখে। কিন্তু আর একটু টাকার প্রতি লোভও আছে, বড় লোকদের ফাটাফাট বের করে দেয়, গরিবদেরকে খুব একটা পাশে দাঁড়ায় না। একটু গরিবদের গরিবই রাখে, একটু ক্যাপিটালিস্ট বোধহয়। ক্যাপিটালিস্ট হতে পারে। জান না কাল মাসুলাকে পছন্দ করতে এটা হলো কারেক্ট। আমি আমার ছয়জন মেয়ে ওনাকে পছন্দ করতে নেই, এখানে এই টপিকের এন্ড। ওকে, ভক্তি ঈশ্বরবাদ সমস্ত শেষে এবার একটু রাস্তায় নেমে পশ্চিমবাংলার দিকে তাকাই। দেখাও একদম অন্য একটা টপিকে, সুতরাং তোমরা একটু মাইন্ডটাইন ডাইভার্ট করে নাও। সেটা হচ্ছে 1 বছর হয়ে গেল অভয়ের ঘটনাটা, 1 বছর। আবার আন্দোলন শুরু হয়েছে, তার মাও পথে নেমেছে, মাঝখানে একদিন নবান্ন আন্দোলন ছিল, এবং মানে কলকাতা পুলিশ এমনভাবে আক্রমণ করেছে ভদ্রমহিলার মাথা ফুলে গেছে, মানে বিরাট জোরে খেয়েছে। এবং উনি, আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু আমি খবরে মানে দেখলাম হেডলাইনে উনি বলেছেন যে নির্দল প্রার্থী হলেও উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন, আমাদের মুখ্যমন্ত্রী। 1 বছর তো একটা বৃহৎ টাইম, অনেকটা দিন। এবং এই আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল 1 বছর আগে, একটা ভয়ঙ্কর জায়গা ছিল। গোটা পশ্চিমবঙ্গে অলমোস্ট সব জায়গায় রাত দখল, সব জায়গায় আন্দোলন, এবং মানুষ খুব ক্ষেপেছিল। সেখান থেকে আজকে একটু তো রাগ পড়ে গেছে,
এবং আন্দোলনটা স্তীমিত। এখন আবার 1 বছরের জন্য হচ্ছে হয়তো, বাট অনেকটা পড়ে গেছে। কি মনে হয় যে কি কোথায় প্রবলেমটা হলো যে আন্দোলনটা সিঙ্গুরের মতন হয়ে গেল না, গভর্নমেন্ট ফেলে দেওয়ার মতন হয়ে গেল না? যদিও সেই রকমই ঘটনা, যে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে চলছে, বাট আমরা মানে কামদুনি থেকে পরপর কসবা লাস্ট ঘটে গেল, বাট আমরা ওভারলুক করে যাচ্ছি একটু। তোমাদের কি মনে হয়? তাই আন্দোলন যখন আবার ঘটনা ঘটে তখন বই থেকে এবং সোল কানেকশন পডকাস্ট আলাদা আলাদা করে ওই এপিসোড করেছিল। ওরাও তো এসেছিল, 3 জন এসেছিল। হ্যাঁ, আমরা করেছি। আলাদা করে খাওয়া করেছি এবং আমাদের তরফ থেকে করা তারা শুনবো। হ্যাঁ, আমরা করেছি। সবাই মানে অফিস ফেরত লোকজন বিধ্বস্ত হয়েও 12টা 1টা অব্দি আন্দোলন সবই চলছিল, কিন্তু বাট এবার কথাটা হচ্ছে যে তখন আমরা যে বই থেকটা করেছি ওখান থেকেই শুরু করি। একটা ফ্যাকচুয়াল জায়গা ছিল সেখানে, যেটা তখন অনেকের মানুষের ভালো লাগেনি। হ্যাঁ, যে আমরা বলছিলাম ডেটা থেকে উঠিয়ে যে পশ্চিমবাংলার পুলিশের ডেটা হিসেবে এফিসিয়েন্সি কতটা, তাদের কাছে যথেষ্ট পরিমাণ পুলিশ আছে কিনা। কারণ প্রত্যেকটা মানুষের সাথে তো একটা করে বডিগার্ড দেওয়া সম্ভব নয়, সেটা কখনোই সম্ভব না, কিন্তু একটা সংখ্যায় থাকতে হবে। সেটা অপ্রতুল, যথেষ্ট পরিমাণে নেই, সেটা আমরা বলেছিলাম। কিন্তু বাজেট বেশি পেলে সেটা কোথায় যাচ্ছে সে কথা আমরা বলেছিলাম। তারপর আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ যখন তার লোকজনকে মানে তারা যাবে পুলিশ যাদেরকে অপরাধী মনে করে তাদেরকে নিয়ে যখন কেস করে সেই কেসগুলোর রেজাল্ট কি হয় বলেছিলাম, এবং সেগুলো খুব খুব আশাব্যঞ্জক ছিল। তো সেরকম সেই নিয়ম মেনে এইটাও কোথাও একটা পৌঁছয়নি। হ্যাঁ, নিশ্চয়ই যাকে ধরা হয়েছিল তার একটা শাস্তি হয়েছে, সে এখন আবার কোর্টে গেছে, যে কত বছর লাগবে সেটা ফাইনালি করতে আমরা জানবো। কিন্তু রাগটা কি নিয়েছিল মানুষের, কেন সবাই পথে নেমেছি, সেটা একটুখানি আমরা যদি ফিরে দেখি তাহলে এটা 2-3টে জায়গা আমার মনে হয়। একটা হচ্ছে যে ধারণা হয়েছিল, আমরা সেটা সত্য মিথ্যে এখন আর জানি না, গুলিয়ে ফেলা হয়েছে ব্যাপারটা সমস্ত তরফ থেকে, যে পুলিশের যে ভূমিকা হওয়া উচিত ছিল, অপরাধ হয়েছিল নির্ভয়ার সময়ও দিল্লিতে, তখনও একটা রাগ সমগ্র ভারতবর্ষে দেখা গিয়েছিল। সেই রাগটা পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে ছিল এবং এই জাতীয় ঘটনার বিরুদ্ধে ছিল, ঠিক আছে, বিচারের বিরুদ্ধে ছিল না, যে বিচার চাই কেউ বলেনি সে সময় সেইভাবে। কিন্তু অভয়ের সময় একটা মনে হয়েছিল সবারই যে পুলিশের যে ভূমিকা হওয়া উচিত বা প্রশাসনের যে ভূমিকা হওয়া উচিত ছিল তার পরিপন্থী একটা বিষয় হচ্ছে, ঠিক, এটা একটা মানুষের। এবং তার থেকে আরেকটা জিনিস তৈরি হয়েছিল যে আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির একজন মানুষেরও তো সেফটির প্রয়োজন আছে। তার থেকেও বড় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওই আমরা যেটা বারবার বলি যে ঠিক ভুলের একটা বিচার করার ক্ষমতা মানুষের আছে, যেটা ঠিক এটা ভুল, আমার ভুল ভালো হবে কিনা, আমার বাড়ির কারো কিছু হবে কিনা, আমাদের উন্নতি হবে কিনা, এসবের বাইরে গিয়ে আমরা ঠিক ভুল বুঝতে পারি। সেজন্যই আমরা মানুষ, সেই জায়গা থেকে মানুষের পথে নেমেছি। যে আমাদের মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এতে আমার বাড়ির লোকের মানে কেউ এফেক্টেড হচ্ছে না তাতে আমার আসে যায় না, ঠিক আছে। কিন্তু রাজনৈতিক কারণে এবং কিছু মানুষের ভুল বা চালাকি ইত্যাদির কারণে যেখানে কি জিনিসটা শেষ হলো, সেখানে আমরা দেখলাম কিছু কতিপয় মানুষ গিয়ে এমন দাবি রাখলেন প্রশাসনের কাছে যেগুলো তাদের স্বার্থের জন্য, মানে আমি স্বার্থ বলতে তার পার্সোনাল নয়, তার সম্প্রদায়ের জন্য, তার প্রফেশনাল লোকজনের জন্য তারা কিছু দাবি রাখলেন। এতগুলো মানুষের তারা ওদের বুঝতে ভুল করলেন যে সমস্ত মানুষরা আমাদের আন্দোলনকে সাপোর্ট করছে না, সমস্ত মানুষ নিজেদের জন্য মানে নিজেরা লড়াইটা করছে, এটা তাদের নিজেদের লড়াই, এটা আমাদের লড়াইটাকে সাপোর্ট করছে বলে নয় শুধুমাত্র। তো তারা সেভাবে সেটা করলেন যে দাবিগুলো 14টা না 15টা সবাই দেখলো বসে বসে যে দাবিগুলো সবই হচ্ছে হসপিটালের সিকিউরিটি, হেন তেন এইসবের জন্য ছিল। তুমি তোমার সম্প্রদায়ের জন্য, তুমি প্রফেশনাল যে গ্রুপ তাদের জন্য তুমি দাবি করছো, তুমি দাবি মেটাতে পারলে করো ভালো, মেটাতে না পারলে ভালো না, তুমি তোমার লড়াই লড়ো, তাহলে আমি আমার জায়গা থেকে সরে মানুষজন সেই জায়গা থেকে সরে আসুন, তাহলে তো এটা আমাদের আন্দোলন ছিলই না। সমগ্র রাজ্যের কথা তো ওরা কি গিয়ে বলছে না। কসবার যে ঘটনাটা ঘটেছে
যেটা যদিও বিচারাধীন, কিন্তু যদি ঘটে থাকে, আমি ধরছি তর্কের খাতিরে, তাহলে ওই মানে সমস্ত কলেজে বন্ধ করতে হবে তো বলা হলো না। সমস্ত মেডিকেল কলেজে এই জিনিসটা বন্ধ করতে হবে, সমস্ত মেডিকেল কলেজে সিসিটিভি লাগাতে হবে, সমস্ত কলেজে লাগাতে হবে, সমস্ত স্কুলে লাগাতে হবে, সমস্ত অফিসে লাগাতে হবে, এটা তো বলা হলো না। তো যখনই যে কোনো আন্দোলন একটা মাত্র সম্প্রদায়কে শুধুমাত্র, সেটা প্রফেশনাল হতে পারে, সেটা কাস্ট হতে পারে, যে কোনো একটা সম্প্রদায়কেই যখন শুধু সেটা রিপ্রেজেন্ট করে, তখন অন্য মানুষের তো সবাই আসবেই সেখানে। আমি এটাকে এভাবে দেখি যে এই আন্দোলনটাকে খুব চালাকির সাথে বা বোকামোর সাথে জিনিসটাকে একটা দিকে চলে গেল, যাতে ওটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন বা ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন হয়ে থেকে গেল। তাতে সাধারণ মানুষের সমব্যথিতা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের ওই স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত যোগদানটা থাকবে না। বেশ, এখানে আমার একটুখানি দ্বিমত আছে সবই, এবং আমার মনে হয় দ্বিমত পোষণ করাটা অবশ্যই আমি এভাবে দেখি, তুই যেভাবে দেখছি। দেখ, আমি যদি রেভলিউশনকে দেখি তাহলে একটা বড় মানে বড় রেভলিউশন হলো কার্ল মার্কস, রুশ বিপ্লব। রুশ বিপ্লব না, রুশ বিপ্লবের আগের কথা বলছে। হ্যাঁ, ঠিক আছে। যখন শিল্প বিপ্লব হলো, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন একটা শ্রেণী তৈরি হলো যাদেরকে শ্রমিক শ্রেণী বলা হলো, এবং একজন মানুষ, এবং এই শ্রমিক শ্রেণীটা তার আগে এক্সিস্ট করতো না। যতদিন না কারখানা তৈরি হয়েছে, ততদিন শ্রমিক বলে কিছু ছিল না। কারখানা তৈরি হয়েছে এবং যথারীতি শ্রমিকদেরকে যে শোষণটার কথা বলা হয়, অনেকেই জানেন এই বিষয়টা, তাও একবার চেষ্টা আমি বলছি। সেখান থেকে শ্রমিকদের স্বার্থে একটা আন্দোলন হলো, যে আন্দোলনটা কিন্তু আসলে তাদের সমানাধিকার বা তাদের অধিকার নিয়ে আন্দোলন হলো। তো সেইটা হলো, তারপরে সেই আন্দোলনটা জন আন্দোলনের রূপ কোথায় দেখলাম? রুশ বিপ্লব, লেনিনের নেতৃত্বে। ওই আইডিয়াটা নিয়েই, যে সমানাধিকারের আইডিয়া নিয়েই, যে সে মোনার্কি বা সে ওই সময়কার সিস্টেমটার এগেনস্টে দাঁড়িয়ে একটা জনবিপ্লব হলো, এবং সেখানে সব মানুষ একসাথে তার সঙ্গে দাঁড়াচ্ছে। তার পয়েন্টটা হলো এই যে একটা প্রোগ্রেশন অফ এ রেভলিউশন যদি বলতে হয়, 2025-এ দাঁড়িয়ে আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি, কোন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আছি, বা রাজনীতিটা এই মুহূর্তে ঠিক কি, এটার সঙ্গে আমার ধারণা বেশ কিছু মানুষ রেভলিউশনকে বুড়িয়ে পেরেছে। রেভলিউশন যে জিনিসটাকে বলা হয়, সেটা কিন্তু একটা বিরাট বড় জিনিস। মানে একটা সত্যি একটা জিনিসকে, যেমন আমি বলি না, সেটা ভুল ঠিক অনেকে বলছেন, বাট বাংলাদেশে যেটা হলো, দ্যাট ওয়াজ রেভলিউশন, তাই ঠিক। এখানে প্রেমাশিসের পয়েন্টটাতে আমি যেখানে সাপোর্ট করি, সেটা হলো এটা কখনোই জন আন্দোলন যতক্ষণ না হয়ে উঠবে, ততক্ষণ সেটা রেভলিউশন হবে না। এবার আমার বক্তব্য হলো, জন আন্দোলন হয়ে উঠতে গেলে মানুষের যতটা মাইন্ড স্পেসের দরকার টু প্রসেস দিস ইনফরমেশন অফ আইডিয়া অফ রেভলিউশন, রেভলিউশন হতে গেলে কি করতে হয়, শুধু একটা রাত্রিবেলা আমি কোথাও একটা গিয়ে শুধু জাস্ট কয়েকটা স্লোগান আউড়ে হেঁটে মোমবাতি নিয়ে রেভলিউশন হয় না। রেভলিউশন ইজ এ কমপ্লিট প্রসেস। প্রত্যেকটা মানুষের রেভলিউশনটা ততটাই চাইতে হবে যতটা আজকে অপয়ার মা বাবাদের, তার ইনজাস্টিসের বিরুদ্ধে। আমরা কি সত্যি সে রেভলিউশনটা চেয়েছি? যদি চেয়ে থাকতাম, তাহলে তো সরকারের সঙ্গে পডকাস্ট হতো না। তাহলে তো আমি পডকাস্টে বসে একটা লোককে জিজ্ঞেস করতে পারতাম না যে আপনি শিল্প নিয়ে কি ভাবেন, তাই না? তো মুশকিলটা হচ্ছে, একটা সমাজের দেওয়াল আছে, সে দেওয়ালে আঘাত লাগতেই থাকে। কারণ সমাজ এমন একটা দেওয়াল, যে দেওয়ালে শুধুমাত্র এসে কেউ সুন্দর রঙের ছবি এঁকে দিয়ে চলে যাচ্ছে না, সেখানে এসে লোকে থুতুও ফেলছে, সেখানে এমন নিকৃষ্টতম কাণ্ড করে সেই দেওয়ালটা কিছু ফুটো ফুটো করে দিচ্ছে। তো এই যে ফুটো ফুটো দেওয়ালটা, এটা আজকে থেকে হয়, তাই জন্য না মানুষের শক অ্যাবজর্ভার্স তৈরি হচ্ছে। মানুষ রেভলিউশনকে বিশ্বাস করার সময় পায়, কারণ মানুষ তার নিজের জীবনে এতটা সার্ভাইভালের জন্য ব্যস্ত, যে সে জানে যে আমার না এই মুহূর্তে এইটুকু পেলে বোধহয় আমি আমার জীবনটা ম্যানেজ করে নিতে পারবো। সেই কারণে যত ভুল, যত
মিথ্যা দেখ, আজকের দিনে না হলে এই পৃথিবীতে যদি ধর প্রথম যে লোকটা ঘুষ চাইলো তাকে লোকটা বললো আমি তোমায় ঘুষ দেবো না, তাহলে তো ঘুষ বলে ব্যাপারটাই তৈরি হতো। তো মানুষটা এই ধাক্কাটা অনেকদিন আগে তৈরি হয়েছে। করাপশন, অপরাধ প্রবৃত্তি, এই পুরো বিষয়টা তো বেড়েছে। আমেরিকায় আজকের দিনে একটা গুলি করে দেওয়াটা খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু, বাট একটা সময় তো ছিল, তাই না? তো গুলি করে দেওয়া নিয়ে কিছু গ্রুপ রেভলিউশন করছে ঠিকই, কিন্তু আমেরিকায় কি গানের মানে আমাদের গান কন্ট্রোল গান কন্ট্রোলটা কি এসছে না আসে? সেম ভাবে যে কোনো রাজনৈতিক দল হোক, সেই দলটা যখন প্রচুর দিন ক্ষমতায় থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে ওঠে, এবং এই শব্দটার মধ্যে কোনো ভুল নেই যে পাওয়ার করাপ্ট। ঠিক আছে, এবার সেটা কোন স্তরে, কিভাবে, কোথা থেকে, নো ওয়ান নোজ অ্যাকচুয়ালি। মানে আমি তোর তোর ওটা রেস্টে নিয়ে একটু বলছি যে একটা জিনিস হচ্ছে যে রিভলিউশনের তো একটা দিক থাকে, ঠিক, একটা লক্ষ্য থাকে, কারেক্ট। যে আমি কি চাইছি এক্স্যাক্টলি। এই যে ঘটনাটা বলছিস, তাহলে আমি কি চাইছি? বিচার চাইছি। বিচার চাওয়ার জন্য তো পুলিশ নয়, পুলিশ তো বিচার করেন, বিচার তো কোর্ট করে, এবং কোর্টের প্রসিডিং নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। না, নেই। তাহলে বিচার চাইছি, ঘটনাটা ভুল। এত জনের এত ক্ষোভ কিসের জন্য? আলটিমেট উদ্দেশ্য কি হলে তুমি শান্ত হবে? যত আজ পর্যন্ত বিপ্লব আছে, রুশ বিপ্লব, কি হলে তোমরা শান্ত হবে? এই রাজতন্ত্রটা চলে গেল, মোনার্কি রাজতন্ত্র চলে গিয়ে আমরা শাসন। হ্যাঁ, যে এই যে আরব স্প্রিং যেটা হয়েছে, কি হলে তোমরা শান্ত হবে? এই যারা রুল করছে সেটা চলে গেলে আমরা শান্ত হবো। বাংলাদেশে যে বিপ্লব হলো, শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী, এই পাওয়ার স্ট্রাকচারটা চলে গেলে আমরা শান্ত হবো। ভুল ঠিকের জায়গায় যাচ্ছে, স্বাধীনতার আন্দোলন, যে ব্রিটিশরা চলে গেলে শান্ত। এক্ষেত্রে কি চাইছিলাম? এই যে সবাই রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি নিয়ে হাঁটছি, কি চাইছিটা কি? সলিডারিটি দেখানো, তো সলিডারিটি সবাই দেখিয়েছে। অভয়ের জন্য দুঃখ হয়েছে, এখনো হয় যে মেয়েটির হয়তো সঠিক বিচার পেল না, হয়তো বলছি, কারণ বিচারের তো একটা প্রসেস চলছে, যে হয়তো সঠিক বিচারটা পেয়ে উঠবে না, সেই দুঃখ তো আছে। কিন্তু আমি শত বললে পরেও আমার বাড়ির মেয়ের সাথে যেটা যদি এটা হতো, তাহলে যে দুঃখটা আমার হতো, এই অচেনা মেয়েটির জন্য সেই দুঃখটা আমার হবে না। কখনোই সম্ভব না এটা। ঠিক আছে, যদি হতো তাহলে ও যেটা বললো, আমার নাওয়া খাওয়া উঠে যেত, আমি তাহলে বসে বসে এখানে বই থেকে আড্ডায় এইসব নিয়ে খাওয়ার জায়গা থাকতো না, ওটা নিয়ে অনেক রকম রাজনীতি করার জায়গা আমার থাকতো না। তাহলে আমার লক্ষ্যটা কি ছিল, বা যে কোনো আন্দোলনের লক্ষ্য কি? যদি রাজনৈতিক দুর্নীতির লক্ষ্য হয়, তো রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে দুর্নীতি আছে এবং প্রচুর পরিমাণে আছে, এটা নতুন খবর। কে জানে না? যারা দেখছেন তারা কে জানেন না যে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না এবং টাকা নিয়ে ভোট হয়, ইত্যাদি ইত্যাদি, সমস্ত রকম দুর্নীতি রাজ্য, রাষ্ট্র, কেন্দ্র, সমস্ত বিভিন্ন রাজ্য, সমস্ত জায়গায় রয়েছে। এটা নতুন ইনফরমেশন নয়। তাহলে নতুন ইনফরমেশনটা নতুন কি চাইছো শরীর? যদি এটা রাজনৈতিক আন্দোলন হয়, রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে, রাজনীতিগতভাবে প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া হয়েছে এবং তার সাথে যারা রয়েছে তারা সেই সুবিধাটা ভোগ করছে, অপরাধের ক্ষেত্রেও তাদের বিচার হচ্ছে না, এটা হচ্ছে যদি ন্যারেটিভ হয়, তাহলে রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে অরাজনৈতিক লড়াই হতে পারে কখনো, একদম। এবং তার লোকে একটা সময় বুঝতে পারে যে আচ্ছা অল্টারনেটিভ কি, কোথায় পৌঁছবে এটা। এই যে ধরো তোমার মানে মমতা ব্যানার্জি, এটা একদম মানে প্লেন গেম আর কি, বোঝাই যাচ্ছে যে উনি সবসময় সব আন্দোলনকে, অন্ততপক্ষে 2019-20 পর থেকে সবকিছুকে বলছে নাগরিক আন্দোলনে রং লাগাবেন না, নাগরিক আন্দোলনে রং লাগাবেন না, রাজনীতি টানবেন না। আর এটাই আমরা করে গেছি যে কোনো আন্দোলনকে, এসএসসি আন্দোলন, অভয়ের আন্দোলন, যে না 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 কোনো পতাকা নেই, কোনো কিছু নেই। তোমার মনে কোনো অরাজনৈতিক আন্দোলন কি অরাজনৈতিক কোনো দিন হয়েছে ইতিহাসে, বা আগামীতেও হতে পারে? আন্দোলন হতে পারে, কালচারাল রিভলিউশন হতে পারে, না আমি আমার এখানে চটুল গান আমি চলতে দেবো না, সেটা হতে পারে। যে ভোজপুরি গান যেরকম হয় সেরকম যদি বাংলা গান শুরু হয়, তার বিরুদ্ধে একটা কালচারাল রিভলিউশন হতে পারে, ওটা নিয়ে রাজনীতি না থাকতে পারে। কিন্তু যদি একটা রাজনৈতিক সমস্যা হয়, সেটার বিরুদ্ধে তো রাজনৈতিক আন্দোলন হতেই পারে না রাজনৈতিক আন্দোলন। মানে আমি বাবাদের মুখে শুনেছি যে ওই সিপিএম এর যে সময়টা 2007 থেকে ওই 2011 অব্দি, যে
রাগ সবারই ছিল, কিন্তু সিপিএম এর অল্টারনেটিভকে কেউ কোনোদিন বুঝে উঠতে পারছিল না। 2007-এ মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়ে বললো যে এই আমি গভর্নমেন্ট ফেরার মতো ক্ষমতায় রাখি, আমি তৃণমূল থেকে আসছি, রিপ্রেজেন্ট করছি, দেন লোকে ভোটটা দিল। একদমই তাই, এখনো তাই। একদমই তাই। বাহুবলীর ইউজ, হ্যাঁ এখন বাহুবলী বললে পরে আমরা বিহার ইউপির কথা বলছি। হ্যাঁ। বাহুবলী বা গুন্ডারা আছে, হ্যাঁ। গুন্ডাদের ব্যবহার কি সিপিএম আমলের শেষের দিকে তো আমরা দেখেছি, তোরা তো বোধহয় তখন না, ছোট। দেখিসনি, আমরা তো দেখেছি। সমস্যা হচ্ছে যে এখন তাদের সেই অনেক গুন্ডারা এখন নিজেরা রাজনৈতিক নেতা হয়ে গেছে, এটা সমস্যা। কিন্তু গুন্ডাদের ব্যবহার সিপিএমও করেছে, কাজে ওদের উপরে মানুষের ভরসা নেই, তারা সেই সময়টা দেখেছে। ঠিক। তো ভারতবর্ষের রাজনীতিতে কেন্দ্র এবং রাজ্যে পেশি শক্তির ব্যবহারটা নতুন নয়, সেটা রূপ বদলাচ্ছে। একটা সময় শুধু শুধু পাওয়ার দিয়ে হতো, এখন হয়তো সেটা মধ্যে টাকা পয়সা ঢুকে গেছে, রূপ বদলেছে। এটার বিরুদ্ধে আন্দোলন করে চেঞ্জটা কি আনবি? একটা তো যেমন দিল্লিতে হয়েছিল যে আম আদমি পার্টি নামক একটি পার্টি এলো, তারা একটা নতুন কিছু প্রজেক্ট মানে প্রপোজ করল যে আমরা অন্যরকম রাজনীতি করব। সেটা একটা রাস্তা দেখেছে দিল্লির মানুষ সেই সময়, যে হ্যাঁ এই সমস্ত যে রাজনৈতিক পার্টি দেখছে সবাই একই রকমের, কিন্তু নামটা আলাদা, এরা মনে হচ্ছে একটু অন্যরকম। জিতে গেল পরপর, কিন্তু তারপরে দেখা গেল একটা সময় ডিসিলিউশনমেন্ট হলো, ওটা নষ্ট হলো। এখানে তো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কাজে একটা সময় তো এই আন্দোলনগুলো বন্ধ হবেই। এই যে একটা বিষয় নিয়ে যে কথা হয়, ধরো এই যে থিওরিটা গ্রেটার রেভিল লেসার রেভিল, যে মমতা ব্যানার্জি বা তৃণমূল পশ্চিমবাংলায় এ করছে, আবার কেন্দ্রে এই যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে যেটা চলছে, একটা জঘন্য কথাবার্তা যদিও, তিনি বলে দিলেন সেখানটায় গিয়ে, এবং ভোট চুরি নিয়ে একটা বিরাট আন্দোলন এই গত পরশুই হলো, সায়নী ঘোষ ছিল সামনে থেকে, মৌমিত্র মিত্র ছিল, সেখানটায় আবার সাপোর্ট। এবার এই যে আমাদের আড্ডা বন্ধু বান্ধবের মধ্যে কথা যে কাকে ভোট দেব বা কি দেখে ভোট দেব, কি চাই, মানে ওই আবার গ্রেটার না লেসার। আমি চাই আমি আমার আধার কার্ড দিয়ে, এভাবে আধার কার্ড দিয়ে আমার ভোটার, আমার ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক, সেটা আমার কাছে সবচেয়ে জরুরি জিনিস। আমার নিজের সমস্ত কিছু চলে যাবে যদি ওটা না থাকে, তাহলে এই দেশের ভোটিংটা আমার ভোটার যে নাম্বারটা তার সাথে আমার আধার লিঙ্ক হয়ে যাক, বা পাসপোর্ট লিঙ্ক হোক, যেটাই তাদের মনে হয়, বা প্যান লিঙ্ক হোক, যেটার সাথে তার লিঙ্ক মনে হয়, সেটা লিঙ্ক দিয়ে আমি অনলাইন ভোট দেবো। আমি যদি অনলাইন ব্যাংকিং ট্রানজাকশন করতে পারি, তাহলে আমি অনলাইন ভোটও দিতে পারি। অনলাইন ভোট, অনলাইন ভোট দেবো আমি। যদি কোনো রাজনৈতিক দল এটাতে অস্বীকার করে, তাহলে বুঝতে হবে তাদের ভেতরে তাদের প্রিটি পলিটিক্সের ইন্টারেস্ট আছে। এটাতে কেউ কোনদিনও ডিমান্ড করবে না সুভাঞ্জ, কারণ এটা যদি হয় তাহলে সমস্যা হয়ে যাবে। এটা ভারতবর্ষ সম্ভবিতা। কারণ যারা বলছে এটা, তারা বলছেন ব্যালট পেপার ফিরিয়ে আনা হোক। ব্যালট পেপার ফিরিয়ে আনলে কি হবে? যারা ব্যালট পেপারের সময়টা দেখেছে তারা দেন, কারণ ওটাতে ভোট কারচুপি অনেক বেশি সহজ হয়। ইভিএম হ্যাক করা যায় না, ওটা ফালতু কথা। ইভিএম হ্যাক করে কিছু হয়নি, যেটা এখনো এত কিছু করার পরে বেরোলো যে হ্যাঁ ইলেকট্রাল রোলসে এদিক ওদিক হয়েছে। ভোট দিতে দেয়া হয় না মানুষকে, যোগ্য লোককে, এটা কে জানে? এটা কি নতুন কথা? কোনো নতুন ইনফরমেশন আসছে না। কি উদ্দেশ্যে করছো? তো করো না, তাহলে তোমাদের রিফর্ম দরকার, ডিমান্ড করো যে হ্যাঁ তুমি একটা আইডি করে সবাইকে অনলাইন ভোটিং এর ব্যবস্থা করে দাও। শুধু তাই না, সিকিউর এনভায়রনমেন্টে অনলাইন ভোটিং তো পসিবল, যে তুমি এক জায়গায় বসে ভোট দিচ্ছ এবং সেটা কোনোভাবে হ্যাক হতে পারছে না। সেটা আজকের দিনে ব্যাংকিং সিস্টেম হ্যাক করছে না। আমরা তো খুব, যেটাও বলবো, আমরা তো খুব সিকিউরলি সেই জিনিসগুলো করছি। বা আমি যখন একটা আধার কার্ড কিনে আমি আমার ডিজি লকারে রাখতে পারছি, এবং আমার ফিজিক্যাল আধার কার্ডের প্রয়োজন পড়ছে না, যেখানে ডিজিটাল ইন্ডিয়া বলা হচ্ছে, তো ডিজিটাল ভোটিং তো অসুবিধা দেখা গেল, হয় ওটা সেফ নয়, হ্যাঁ হয় ওটা সেফ নয়, অথবা আমি কারচুপি করতে তুমি কারচুপি করতে পারবে না বলে এটা বলছো। ডিমান্ড তো ওটা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, যে যাদের আছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে শুরু করো না, যে যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের সাথে তোমার ভোটার আইডি লিঙ্ক হয়ে যাবে, বায়োমেট্রিক হয়ে তুমি অনলাইন ভোট দিতে পারবে। দেখি কতগুলো রাজনৈতিক দল রাজি হয় তাতে। যদি রাজি না হয়, তার বদলে এইসব তো ছোটখাটো জিনিস, ভোটের এতে কারচুপি করা, ওয়ান নেশন ওয়ান ভোট, হেন তেন, এগুলো তো রাজনৈতিক। 2026-এ ভোট আসছে বলে অনেক কিছুই হবে, এখন থেকে অনেক রকম আন্দোলন দেখা যাবে। 2029-এর আগে আরো বেশি হ্যাঁ মানে ভোটে করচুপি তৃণমূলের বিরুদ্ধে আছে, সে আবার বিজেপির বিরুদ্ধে লড়ছে, মানে এইটা তো সব সিপিএম এর বিরুদ্ধেও ছিল, সবারই ন্যারেটিভটা সেমই থাকে। বাংলা ভাষা টাষা ওগুলো কোনো পয়েন্ট নয়। যেদিন শত্রুঘ্ন সিনহা আর ইরফান পাঠান পরিষ্কার বাংলায় 1 ঘন্টা করে বক্তৃতা দিতে পারবেন, সেদিন আমি মেনে নেবো যে এই দলটি প্রচন্ড বাংলা ভাষার প্রতি রয়েছে।
শ্রদ্ধা রয়েছে। যদি সেটা না হয় তাহলে তো মানবো না আমি। আর এ রাজ্য থেকে এত মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে কেন, সেটাও প্রশ্ন। যদি না হয় এই সমস্যাটা সমাধান করতে হয়, তাহলে পরে তো এটাও ভাবতে হবে না যে এই রাজ্যের থেকে এত মানুষ চলে যাচ্ছে কেন কাজ করতে, কনস্ট্রাকশনের জন্য। কারেক্ট কারেক্ট, কথা তো তুলতেই হবে সব নিয়ে। সবকিছু নিয়ে কথা বলবে, এক পেশে তো কিছুই হয় না। হ্যাঁ, এবার ওদিকে কি ওই রাজ্যগুলো ভুল করছে না? নিশ্চয়ই করছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিল তুমি, এটা কোন দেশি ভদ্রতা হবে? এবার সে বাঙালিরা বিহারি হিন্দি বলে, সেটা আলাদা কথা। বিহারের লোক বিহারি হিন্দি বলে, জিজ্ঞেস কর আপামর জনসাধারণকে, পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞেস করো যে বিহারে কত রকমের হিন্দি বলা হয়, কতজন পুলিশ অফিসার বলতে পারবে, সেটা আমার সন্দেহ আছে। বিহারে মালখিলিও বলা হয়, বিহারে মাখিও বলা হয়, বিহারে ভোজপুরিও বলা হয়। এই ডিফারেন্সিয়েশনটা কজন করতে পারবে তাই না, কিন্তু কাউকে বিহারি আইডেন্টিফাই করতে গেলে সেটা তো বলে এই বিহারি হিন্দি বল, হতে পারে, কিন্তু তাই বলে তো ওটা আমি মেনে নেবো না। ওটা মেনে নেওয়ার তো জায়গা নেই, ওটা তো ভুল কথা বলছো তুমি। সে বলো বাংলাদেশি ভাষা বলে যদি কেউ লিখে থাকে, ভুল লিখেছে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, সে জানে না। না, এবং একটা এই যে মানে বাঙালিদেরকে নিয়ে, হিন্দু মুসলিম নির্বিশেষে আর কি, বাঙালিদেরকে একটা বিভৎস বাওয়াল এবং চব্য চলছে প্রায় 5-6টা রাষ্ট্রে, মানে রাজ্যে প্রচুর কেস এরকম পরপর, যে বাঙালি বলা দেখলি একটা, মানে একজনকে তো নামটা আমি ভুলে গেলাম, সে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ভোটার আইডি দেখিয়েছে, বলছে না বিশ্বাস করি না তুমি বাংলাদেশ থেকে এসছো, মারধর 25,000 টাকা দিয়ে ব্যাপারটা রফা হয়েছে, মহারাষ্ট্রের কেস। এবার মানে কন্টিনিউয়াসলি এটা চলছে, এবার এটা ঠিক আছে চলতেই পারে, এই ঘটনা আমাদের সারা জীবনে দেখে এসেছি। এই ধরো মহারাষ্ট্রে এবং কর্ণাটকে রিসেন্টলি যেটা শুরু হয়েছে, মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি তোমাকে জানতেই হবে। ব্যাঙ্গালোরে যখন আমি ছিলাম এবং দেখেওছি কর্ণাটকে, যে কন্নড় তোমাকে বলতেই হবে, ইংলিশ ওরা খানিকটা সময় বলতে, হিন্দি আগ্রাসনটা বেশি বলে, হিন্দিটা একদম বলেই না, সেটা বলেই না। কিন্তু উল্টোটা আমরা দেখেছি গোড়াটা পশ্চিমবঙ্গে, বা মানে কলকাতায় বলাটা বেটার, যে আমরা আমাদের সামনে হিন্দি ভাষী কেউ একটা এলে আমরা হিন্দিতে একটু কথা বলেই নি, কমিউনিকেটটা করিনি, যে কিধার সে যায় ইধার সে সোদা যাকে, মানে আমাদের মতন যা যা হিন্দি টিন্দি আছে। তোমরা এটা কিভাবে দেখো? মানে আমরা একটা ডিসকাশনে জাস্ট র্যান্ডমলি বলছি আর কি, যে ওখানটায় গিয়ে বলছে যে হ্যাঁ এটা তো ভালোই, কোনো একটা জায়গায় গেলে সেই জায়গাটা তুমি যখন আছো সেখানকার কালচারের মতো ভাষাটা একটু শিখে নাও, কাজ চালানোর মতো, তাহলে তোমারও সুবিধা, একটা ভাষা বেড়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আবার আমার মনে হচ্ছে মেট্রোপলিটনে আবার ভাষার কি দরকার এখন, যে আমি যাচ্ছি কাজ করতে। নিজস্ব একটা ভাবনা, যে তুই বল তোমার এটা হ্যাঁ কি নিয়ে বলো। ব্যাপারটা হলো যে ভারতবর্ষে বলে 100 কিলোমিটারের মধ্যে ভাষা আর খাবার বদল হয়। তো একটা মানুষের জীবদ্দশায় ভারতবর্ষে যা ভাষা আছে সমস্ত ভাষা জানা সম্ভব। ঠিক, আমি যদি আজকে সাউথ ইন্ডিয়া যাই, আমার তামিল জানতে হবে, এটা যদি আমার মধ্যে আসে, তাহলে তামিল একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শেখাটা, এটা আচ্ছা ঠিক আছে, দুটো বই পড়ি ল্যাঙ্গুয়েজ শিখে যাবো, এটা তো হবে না। ল্যাঙ্গুয়েজ মানে তার একটা ছোটবেলা থেকে শিক্ষা, ল্যাঙ্গুয়েজ শেখা তো প্রধান। এবং কিছু মানুষ লিঙ্গুইস্ট হয়, যারা ল্যাঙ্গুয়েজের প্রতি তাদের ইন্টারেস্ট থাকে, তারা অনেক ল্যাঙ্গুয়েজ জানে, সেই মানুষটা আমি নই। যদি আমি সেটা না হইলে, আমি চেন্নাইতে গেলে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হবো, কিন্তু প্র্যাকটিক্যাল। এবং সেখানে কোথাও একটা আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না, ইউ নো হিন্দি, ইউ নো ইংলিশ, তুমি আমার সঙ্গে কমিউনিকেট করছো না, এটা বাড়াবাড়ি হচ্ছে না। এটা কি রিজিডিটি নয়? এটা কি ভুল নয়? মনে হচ্ছে আমি যখন গেছি, আমার মনে হয় যে ভারতবর্ষের মানুষ যদি একে অপরের সাথে কমিউনিকেট না করে বা বন্ধ করে দেয়, যেটাকে প্রাদেশিকতা বলে, খুব বেশি প্রাদেশিক হয়ে যায় মানুষ, তাহলে ইন্ডিয়ার যে মজাটা, ইন্ডিয়ার যে আইডিয়ার মজাটা, যে ডাইভার্সিটি ইন ইউনিটি, সেটা তো শেষ হয়ে যাবে। এবং যেটা আজকাল খুব দেখা যাচ্ছে, এটা একটা উত্থান, যে প্রাদেশিকতাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তার একটা পলিটিক্যাল কারণ আছে, পলিটিক্যাল কারণটা আমি ঢুকছি না, কিন্তু পলিটিক্যাল কারণ কিন্তু আছে, এবং পলিটিক্যাল কারণটাই সবচেয়ে বড়। বাংলায় কেউ একটা হিন্দিতে কথা বললে আমি তার সঙ্গে বাংলায় কথা বল, সে যদি বাংলায় উত্তর দিতে পারে, বা যদি সে আমার কথাটা বোঝে, তাহলে সে আমাকে যদি হিন্দিতে উত্তর দেয়, আমি বাংলায় কথা বলবো। সে যদি বোঝে, সে যদি আমাকে উল্টো দিকে জিজ্ঞেস করবো, ভাইয়া বাংলা সমাজ মে নেই আদা নয়া আয়া, আমি কি করবো লোকটার সঙ্গে? আমি বাংলা দিয়ে কথা বলে দেবো?
মানে ইজ ইট গোয়িং টু বি আ রাইট ডিসিশন তুমি প্র্যাকটিক্যালি তো ওটা সম্ভব না। দ্বিতীয় কথা, বাংলা আজকে আমি বোম্বেতে গেলাম আবার কাজ করতে যেতে হবে, আমি যদি মারাঠি না বলতে পারি এবং সেখানে যদি আমার একটা আগ্রাসনের শিকার বোধে হয়, ধর এই আগ্রাসনের শিকারটা সুজিত সরকারকেও পেতে পারবো দিল্লি থেকে বম্বে গিয়ে, তাহলে তো আমরা আর সুজিত সরকারের মধ্যে এখন ফিল্ম মেকারকে পেলাম না। ঠিক এটা ধর গুজরাট থেকে আম্বানি আসলো বম্বেতে এসে আম্বানি ব্যবসা করতে দিল, বললো মারাঠি বলতে পারবো না, ভাগ হয়ে যাচ্ছে, তাহলে তো আম্বানি আর করবো না, তাই না? ঠিক এবার যে যার জায়গায় বড় হয়ে যাবে, এটা তো নট আ রাইট থিং টু ডু আমার মনে হয়। যে হ্যাঁ ঠিক আছে, ব্রেন ড্রেন প্রচুর হচ্ছে, ব্রেন ড্রেন হওয়ার কারণ বিভিন্ন রকম, কি হচ্ছে ব্রেন ড্রেন মানে অনেক মানুষ চলে যাচ্ছে বাইরে, ও আচ্ছা, ব্রেন ড্রেন, ওকে, আচ্ছা আচ্ছা ওকে। তো সেইটা অনেক অনেক জায়গায় হচ্ছে। বাট আমার মনে হয় যে কোনো প্রাদেশিকতার এক্সট্রিম, মানে আমি বলবো ভাবনাটাই খুব এক্সট্রিম প্রাদেশিকতার বিষয়টা, যে একটা ছোট 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 রাজ্য চাওয়ার জন্য একটা সময় আলফা হচ্ছে, কামতাপুর আন্দোলন করছে। এবার তুমি সারা ভারতবর্ষটা ছোট 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 পুকুর যদি কেটে বাদ হয়ে যায়, আর সব তুই একটা জায়গায় গেলি, সে 4 নম্বর কামতাপুর, তুই কথা বলতে পারছিস না, তুই তোর জায়গা থেকে কোথাও বেরোতে পারবি না। কারণ একটা রেগুলার তো একটা তোর যদি শুধু ভারতটা বলে লোকে, ভারতবর্ষ নাকি এক জীবনে পুরোটা দেখে ওঠা যায় না, এত জায়গা আছে। তা আমি তো সেইটা যদি দেখতে চাই, তাহলে আমি তো যেতেই পারবো না, আমি যাবো ভাববো না না ওখানে গিয়ে তো আমি খাবার চাইতেও পারবো না, ঠিক তাই না? আর সেখানে গিয়ে যদি আমি সাইন ল্যাঙ্গুয়েজ এরকম করি, তাহলে লোকটা আমায় খাবার দিয়ে দেবে, তো আমি তো কমিউনিকেট তার সঙ্গে করছি, তাহলে ভাষার প্রবলেম কোথায়? হ্যাঁ, মানে তাহলে পরে বোম্বেতে রসগোল্লাটা ব্যান করে দেওয়া হোক, এরকম কোনো বাংলা না বলতে পারলে রসগোল্লা খেতে দেবো না। হ্যাঁ বলো, রসগোল্লা বললে পরে রসগোল্লা বিক্রি করবো না, রসগোল্লাই বলতে হবে, চলোটা আমাদের, এটাও তো হতে পারে, ভাষায় আটকে থাকবে না আমি শুধু ব্যাপারটা। হ্যাঁ কিন্তু কোন রকম অপমান যদি কোনো ভাষাকে করা হয়, সেটা তো মানে সেটার মতো, মানে এই যে এই ব্যাপারটা বাংলাদেশি ভাষা, ইট ইজ ভেরি ভেরি লং, মানে এবং অবভিয়াসলি রং মনে হয়েছে বলেই এত লোক একদমই তাই। এই নিয়ে অবভিয়াসলি এটা নিয়ে কোনো কথা নেই। তবে আমি বলছি প্রদেশ ভাষার ব্যাপারটাতে আমি আমার পয়েন্টটা রাখছি, সেটা হচ্ছে যে এই যে বললি তুই যে হ্যাঁ আমাদের এখানে তো কেউ হিন্দিতে কথা বললো, তাকে আমি হিন্দিতে উত্তর দিই, যদি যেহেতু আমি জানি। এবার ফ্রেঞ্চে কেউ কথা বললে তো আমি তাকে ফ্রেঞ্চ উত্তর দিতে পারো, তামিলে কেউ কথা বললে উত্তর দিতে পারছি না, তামিলে কেউ কথা বললো বললাম যে আই ডোন্ট নো, ইংরেজিতে বললাম, কারণ আমার ইয়ে হচ্ছে যে এই 3টে ভাষা হলে পরে চলে যাবে, সেই মতন এটাকে ভদ্রতা বলা হতো একটা সময়। কিন্তু আমাদের সাংস্কৃতিক দৈন্যতা এমন জায়গায় পৌঁছে গেছে যে মারাঠিরা কি করছে, হ্যাঁ দিল্লিতে কি হচ্ছে, অন্য অন্য বিভিন্ন প্রাদেশিক জায়গায় কি হচ্ছে, সেটা দেখে আমাদের ওটা কপি করতে হবে। ওরা তো করছে ওটা, তাহলে আমরা কেন করছি না? একটা সময় এটাও ছিল যে বাঙালিরা তো এরকম করে, তাহলে অন্যদেরকেও সেটা শিখতে হবে। কলকাতায় গাড়ি মরে তো হিন্দিতে কথা বললে ওরা হিন্দিতে উত্তর দেয়, বাংলায় কথা বললে ওরা বাংলায় উত্তর দেয়, কিন্তু ওরা কিন্তু বাঙালি হয়ে আছে। একদমই তাই। সেটা যে আমাদের মডেল হতে পারে এটা আমরা কখনো ভাবতে পারছি না। আমরা ভাবছি যে না না মারাঠিরা তো ওরকম, আমরা কেন ওরকম হবো না? তামিলরা তো ওরকম, তা আমরা কেন ওরকম হবো না? তার কারণ আছে। তাহলে তামিলনাড়ু, মহারাষ্ট্র অর্থনৈতিকভাবে অনেক বেশি সমৃদ্ধ হয়ে গেছে, তাই প্রচুর বাঙালিরা মনে হতে পারে যে ওদের মতো হতে হবে। অ্যাসপিরেশন আমরা যে কেউ কেটা হয়ে উঠতে পারি, আমরা যে মডেল হয়ে উঠতে পারি, এটা ভাবনার থেকে আমরা বেঁচে যাচ্ছে বোধ হয়। মানে ওই ব্যাঙ্গালোরে একটা প্রবলেম চলছিল, যেখানটা ওরা বলছে যে আমাদের লোকালের থেকে বাইরে থেকে এসে সবাই চাকরি বাকরি করছে, এইটা একটা আন্দোলন ঠিক আছে। এটা কোনো আন্দোলনের মতো মানে নেই, কারণ ব্যাঙ্গালোর জায়গাটাকে ভারত সরকার, সেই সময় সরকার বোধহয় নরসিংহ রায়ের সময় সিলেক্ট করা হয়েছিল যে এটা এমন একটা জায়গা ভৌগোলিক দিক থেকে ইত্যাদি দিক থেকে এটাকে আইটি হাব করা হবে, তাহলে পরে এটা সিলিকন ভ্যালি হয়ে উঠতে পারে। সেটার পেছনে শুধুমাত্র ব্যাঙ্গালোরের লোকের কৃতিত্ব নেই। না না না, আমি বলছি কিন্তু একটা মানে কর্ণাটকের ছেলে মেয়েদের তাদের তো একটা দাবি থাকতেই পারে যে আমরা একটা প্রিভিলেজ পাবো, বা আমরা আমাদের রাজ্য থেকে বেরোবে। যোগ্যতা তো লাগবে, চাকরি পেতে গেলে ব্যাঙ্গালোরের লোক ব্যাঙ্গালোরের অফিসে চাকরি করে না? নিশ্চয়ই করে, যোগ্যতা করে।
মানে আমরা তো তাহলে আবার মানে পশ্চিমবঙ্গ নিয়ে উল্টো কথা বলছি আবার তাহলে, যে পশ্চিমবঙ্গে বাঙালিদের একটু অগ্রাধিকার দেওয়া হোক, যাতে মানে আমাদের রাজ্যের বাইরে তাদেরকে যেতে না হয়। একটা অগ্রাধিকার তো রাজ্যবাসী হিসেবে পেতেই পারে। এটা আমি একদমই অস্বীকার করি, কারণ আমি যদি অগ্রাধিকার আমার এখানে চাই, ঠিক আছে, আমি চাইলাম যে কলকাতায় আমার অগ্রাধিকার হোক বা বাংলায় আমার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হোক, হ্যাঁ তাহলে পরে আমাকে যুক্তিযুক্ত ভাবে এটাও মেনে নিতে হবে যে আমি যদি ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছি সেখানে আমি অগ্রাধিকার পাবো না। কারেক্ট। তাহলে সেখানে গিয়ে আমার তখন কিন্তু খারাপ লাগলে চলবে না যে আমি সিলিকন ভ্যালিতে কেন চাকরি করতে পারছি না, ওখানকার যোগ্যতা থাকা সত্ত্বেও আরেকটা ছেলে আমার থেকে বেশি, ছেলে বা মেয়ের আমার থেকে বেশি কম যোগ্যতা, কিন্তু ওকে কাজ দেওয়া হচ্ছে। আইডিয়াল সিচুয়েশন তো এটাই হওয়া উচিত না, যে রাজ্যে বসে কাজ করবে। ভারতবর্ষ দেশটা রাখার মানেটা কি হলো? তাহলে আলাদা আলাদা রাষ্ট্র করে দাও, এটাকে বলো ইউনিয়ন অফ স্টেটস অফ ইন্ডিয়া, এটা মহাদেশ বলে পরিগণিত হোক, ইউরোপিয়ান ইউনিয়নের মতো ইন্ডিয়ান ইউনিয়ন হোক, তাহলে তো ভারতবর্ষ কোনো দেশ নয়। দেশ যখন আমি বলছি তখন তো সব দেখ, একটা জিনিস তো ঠিক, তুমি একটু ইতিহাসে ফিরি, যে এটা মাথায় রাখা উচিত যে এই যে এখন যেই সমস্ত এলাকাগুলোকে আমরা ভারতবর্ষ বলছি, একটা সময় এই রাজ্যগুলোর মধ্যে বা এই রাজ্যের ভাষাভাষীগুলোর মধ্যে ধুমধুমার যুদ্ধ হয়েছে, তাদের মধ্যে ঐতিহাসিকভাবে সবসময় সদ্ভাব ছিল না। মারাঠিদের জন্য এখনো বাংলা খুকি ঘুমালো পাড়া দিল বর্গী এলো দেশে করা হয়, বর্গী মানে মারাঠি, এটা মোটামুটি সবাই জানে। তাহলে মারাঠাদের সাথে ভারত বাঙালিদের ভালো সম্ভব ছিল না ভাই, সময় তো ছিল না। এরকম অন্যান্য জায়গার সাথে হয়েছে, বিভিন্ন জায়গার সাথে বিভিন্ন। মারাঠাদের সাথে দিল্লির লোকের খুব একটা সদ্ভাব তো ছিল না। মারাঠারা তো টিপু সুলতানের বা ওই সমস্ত জায়গায় কি এ তো ছিল না সবসময়। ও ধর্ম নিয়ে বলে লাভ নেই, সব ধর্মের সাথে এটা হয়েছে। তাহলে এই জায়গাটাকে একত্র করে রাখতে গেলে পরে অনেক কিছু ছাড়তে হবে, অনেক কিছু ছাড়তে হবে। যদি না ছেড়ে আমরা আমাদের প্রাদেশিকতাটাকেই সবচেয়ে বেশি, না প্রাদেশিকতা ঠিক বলছি না গো, মানে আমি কিরকম বলছি, মানে ধরো এই যে মানে আমাদের যে অভিযোগ বা আমাদের যে জিনিসগুলো ফেস করতে হয়, যে বেরিয়ে যাব রাজ্য থেকে চাকরি, মানে চাকরি খোঁজার ক্ষেত্রে, কারণ পশ্চিমবঙ্গে এক তো চান্সেস অনেক কম, অবস্থান মানে সংস্থান অনেক কম, আমি যদি বাইরে চলে যাই আমার সুবিধা হবে। এবার এই যদি আমরা সবাই মিলে, ধরো এই সেম ব্যাঙ্গালোরটা আমাদের পশ্চিমবঙ্গ, কলকাতায় দেখতে পাচ্ছি যে সবাই বাইরে থেকে এসে একটা চাকরি বাকরি করছেও, সেটাতে কোনো প্রবলেম নেই। বাট একটা ওই আবার যে একটা রিজার্ভেশন যদি হয়ে যায়, তাহলে তো সবার পক্ষে সুবিধা, যে 20 র্যান্ডাম নাম্বার বলছি, যে 20% কর্ণাটকের লোকজন বা 20% পশ্চিমবাংলার লোকজন এই চাকরিটার জন্য পাবে, যেমন ভাবে ঠিক জেনারেল ওবিসি, যেই জন্য রিজার্ভেশনটা আমাদের দরকার। জেনারেল ওবিসি তো রিজার্ভেশনটা কেন দরকার? সবাই যাতে সমান, মানে যারা ওই পিছিয়ে পড়েছে তারাও যাতে সমান অধিকারটা পায়। তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে পড়েছে এবং একটা দায়িত্ব আছে পিছিয়ে পড়ে মানুষজনকে সামনে নিয়ে আসার জন্য, ঠিক সেই জন্য ওটা দরকার। তাই বলে সবার তো রিজার্ভেশন দরকার, তাহলে পরে তো কদিন পরে ব্রাহ্মণরা উঠে বলবেন আমরাও তো 10%, আমাদের কোনো রিজার্ভেশন দেওয়া হচ্ছে না, সত্যি রাইট, তাই না? ওটা তো পিছিয়ে পড়ার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশন করা হচ্ছে। মাইনরিটি হলেই তো আমাকে রিজার্ভেশন দিতে হবে, এটা তো কোনো যুক্তি নয়। ঠিক 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 এটাও যদিও একদম কারেক্ট কথা, সবাই চেয়ে বসবে। কত রকমের কত প্রবলেম থেকে যুক্তিতে ভাই ভেঙেই যায়। আমি এতদিন একটা মনে একটা আন্দোলন চালাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার একটা দাবি থাকা উচিত, জাস্ট ভেঙে গেল। সবটাই না, সবটাই দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড। এবার তুই যেভাবে ওইটাই বলছিলাম, একটা একদম শুরুতে বলছিলাম না, বিশ্বাসের কথা আমরা মাঝখানেই বললাম বোধ হয়। বিশ্বাসের কথা তো এইটাই যে অনেক মানুষ মিলে একটা জিনিসে বিশ্বাস করবে, সেটা হলেই যে বাংলা পক্ষ বলে একটা ব্যাপার আছে, তারা বাংলাকে বিশ্বাস করে, বাংলার অগ্রাধিকার বা বাংলার জিনিস পাওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে তারা খুব ঠিকই, যে কিছু কিছু জায়গায় না বাঙালিরা একটুখানি টেকেন ফর গ্রান্টেডও নিয়ে যায়, ঠিক আছে বাংলা বলে দেবো, এতটাও টেকেন ফর গ্রান্টেড না নিলেও হয়। আর তুই যে সিচুয়েশনটা বলছিস, দ্যাট ইজ দ্য আইডিয়াল সিচুয়েশন, যে বাংলায় একটা দারুণ জায়গা হোক বাংলা, যেখানে শুধু বাংলার লোক না, বাংলার বাইরে থেকে লোক এসেও কাজ করুক এবং চারিদিকে অনেক অপরচুনিটি বাড়ুক এবং ওভারঅল লাইফস্টাইল ইনক্রিজ হোক। পয়েন্টটা হলো সেটা হয়নি এখনো। হ্যাঁ, হাইপোথেটিক্যাল চিন্তা করে তো লাভ নেই, হয়নি এখনো। হলে সেটা মানে অবশ্যই ভালো। সে যদি বাংলার লোকের ট্যাক্সে যদি সেই জায়গাটা তৈরি হয়ে থাকে, হ্যাঁ, যে বাংলার লোক ট্যাক্স দিয়ে ওই জায়গাটা তৈরি হতে সাহায্য করেছে, তাহলে পরে বাংলার বলার জায়গা থাকবে। একদম, যে আমরা আমাদের ট্যাক্সের জায়গাটা তৈরি হয়েছে শুধুমাত্র বাইরে, তোমরা এখানে চাকরি করে বাইরে নিয়ে চলে গেলে হবে না, আমাদের এখানকার ছেলেমেয়েদের চাকরি দিতে হবে, জাস্টিফাই। কিন্তু যদি ওটা অন্য কেউ এসে এখানে তৈরি করে থাকে, একটা প্রাইভেট ইনিশিয়েটিভ হয়ে থাকে পুরোপুরি ভাবে, তাহলে সেটা সেই দাবিটা থাকছে না তখন। রাইট।
সো ওকে ওই সরকার চালানো খুব মুশকিল, সে রাজ্য সরকার হোক, কেন্দ্রের সরকার হোক, অন্য যে কোনো এই জন্যই তো ভোট দিয়ে আমরা ওদেরকে দাঁড়াই। হ্যাঁ, এবার পলিসি বানানোর জন্য অনেক চিন্তা করতে হবে কি। হ্যাঁ, তো অত সহজে সব হয়ে যাচ্ছে না। আমি সকালে বেরোচ্ছিস, কেউ গুলি মারছে না, একটা সময় তো হতো এইসব মস্ত এলাকায় বেরোলি একটা ঠগিয়ে এসে তাদের গলা কেটে দিল, হ্যাঁ, বলি দিয়ে দিল, করছে না তো। তুই বাসটুনের রাস্তায় এখন বেরোবি, বেরিয়ে সুন্দর গাড়ি করে চলে যাবি, তাহলে সেফটি সিকিউরিটি তো পাচ্ছি। এগুলো আমরা টেকেন ফর গ্রান্টেড অনেক সময় নিয়ে নিই, অনেক জিনিস, এক একটা জিনিস এক্সট্রিম হয়ে যায়। সবকিছু সবসময় ঠিক করা সম্ভব নয় না। কিন্তু পয়েন্টটা হলো আশা একটা বড় ভালো জিনিস। বিশ্বাস, হোপ, বিশ্বাস না হোপ, হোপ যে একদিন কিছু ঠিক হবে। যদি এই হোপটা না থাকে তাহলে তো আজকের দিনটাই শেষ দিন হওয়া উচিত। নেক্সট দিন ভালো হবে না এই কথাটা যদি না ভাব, তাহলে তো আজকের দিনটাই শেষ হওয়া উচিত। দেখ, আমরা প্রথম দিকে একটা দর্শন নিয়ে কথা বললাম, দ্বিতীয় পয়েন্টে খুব প্র্যাকটিক্যাল একটা জায়গায় চলে আসলো। আমার কন্ট্রোল তো আমরা কোনো সময় দেখা করে এসছি। আমার মনে হয় এটা কনক্লুশনে আসা খুব জরুরি যে আসলে আমার ভেতরের যে চেতনাটা সেটা যদি একটু আস্তে 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 থ্রু নলেজ এবং পৃথিবীকে বোঝার যে বেসিক ব্যাপারটা এবং আরো মানুষের প্রতি এমপ্যাথি, এই জিনিসগুলো যত বাড়বে না মানুষের মধ্যে ওভারঅল সমাজে, তত আস্তে 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 মানুষের মধ্যে এই অপরাধ প্রবণতার ব্যাপারটা কমবে। থাকবে না বলছি না, থাকবে তো বটে, কারণ একটা সময় তো ছিল যেখানে এই অপরাধ প্রবণতা এর চেয়েও বেশি ছিল, তাহলে তো সেই অনুযায়ী ইম্প্রুভমেন্ট, তাই না? কিন্তু তার বাইরেও এখনো যা যা হচ্ছে, আমার মনে হয় সেটাকে দেখার দৃষ্টিভঙ্গিটা আর সঠিক প্রশ্ন করার জায়গাটা মানুষের একটু পরিষ্কার করে বোঝা উচিত। তাহলে না কাজ কর্ম, নিজের জীবনের ঝামেলা, নিজের অসুবিধা, সমস্ত কিছুর বাইরে না সমাজটাকেও নিয়ে চিন্তা করার জায়গাটা সে ক্রিয়েট করতে পারে, এবং সেটা ক্রিয়েট করতে পারে এবং সে যে এটা তার মধ্যে যে ক্ষমতাটা আছে, অনেকে সেটা তাকে বলছেই না। কারেক্ট। হ্যাঁ, আর আমার মানে বড় দৃষ্টিভঙ্গিতে এই যে বলছে না যে আন্দোলন বিফলে গেল, বিফলে কিছুই যায় না। বিফলে একেবারে চাইছিলি কি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাক, সেটা যদি উদ্দেশ্য হয়ে থাকে তা সেটা কেউ বলেনি। হ্যাঁ, সেদিকে আন্দোলন যাচ্ছিল না, কিন্তু সেই আন্দোলনের ফলাফলহীন এটা বলা যেতে পারে। প্রশাসনে যারা রয়েছেন, যারা সরকার চালাচ্ছেন, তাদের মধ্যে এটার প্রেশার নিশ্চয়ই আছে। এটাই তো ডেমোক্রেসি মানে তো এটা নয় যে কেউ কোনোদিন আন্দোলন করবে না, সবকিছু সবসময় সবার মন মতো হবে। ডেমোক্রেসির মানে তো এটাই যে যখন মনে হবে না যে তোমার সরকার যাদেরকে নির্বাচিত করেছে তারা ঠিক মতো কাজ করছে, তখন আমরা আন্দোলন করবো, তখন আমরা প্রোটেস্ট করবো, সেটা সরকার শুনবে এবং তারপরে জিনিসটা এগোবে। তো সে মতো আন্দোলন হয়েছে, শুনেছে কতটা চেঞ্জ হয়েছে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। যদি শুনে থাকে তাহলে পরে এগোবে, না শুনে থাকে তাহলে এগোবে না। মানে যদি না শুনে থাকে তাহলে অন্য কিছু অল্টারনেটিভে চলে যাচ্ছে। বিফলে কিছুই যায় না আমার মনে হয়। আশা করা যায় তাই। হ্যাঁ, তাহলে না থাক, বলবো না, শেষ করবো। ওকে গ্রেট, তাহলে এই এপিসোড এই করি, বিফলে কিছু যাবে না এটা আশা করি। আপাতত হ্যাঁ আশা করি সবকিছু ভালো হবে। যদি করো কর্মের ফল হবে। বিফল বলেই ধরে না, আজকে হচ্ছে না, তো মনে হচ্ছিল 1 বছরের মধ্যে ফল হবে, 1 বছরের মধ্যে হবে না। হ্যাঁ, এই যে আমি যেমন একটা রিসেন্ট জিনিস ভেবেছি যেটা আমি করতে পারবো কিনা জানি না, কিন্তু যদি একটা মানুষ, আমি নিজেকে এটা বলে নিচ্ছি এটার থ্রুতে, আমি বাঁশি বাজানোর চেষ্টা করছি অনেক দিন ধরে, আর প্রত্যেকবার যেটা হয় সেটা হলো বাঁশি বাজানোর জন্য আমি একটা আমার রিজিম ঠিক করি, সকালবেলা একটা টাইম ঠিক করি, সেখানে আমি রেওয়াজ করি মোটামুটি 1 ঘন্টা। এটা কয়েকদিন চলে, তারপর সেটা আবার বন্ধ হয়ে যায় বিভিন্ন কাজের চাপ। কিন্তু এই রিসেন্ট বোধ হয় 10-12 দিন হয়েছে, 10-12 দিন আমি শুধু প্রপার শুধু সারেগামা পাদানিসাই বাজাচ্ছি। বাট এই সারেগামা পাদানিসাটা প্রথম যেটা বাজিয়েছিলাম, আজকে যেটা বাজিয়েছি, তারপর আজকে সকালবেলা যেটা বাজিয়েছি, তার মধ্যে ডিফারেন্স আছে। বিফল তো যায় না, বিশেষ করে এই যে রেওয়াজটা, মনের রেওয়াজটা না খুব জরুরি জিনিস, আমরা এইটা কম করছি আজকাল। তো ফাইনালি আমরা বৈঠকেও যেটা বলার চেষ্টা করি, তো মাথার এবং মনের রেওয়াজটা করতে হবে। হ্যাঁ, শুধু জিমে গিয়ে ডায়েট করে হবে না, ডায়েট করে তো ভাত পাতই করে,
মাথার দায়টা কোথায়? আর ভোটটাও খুব ভেবে চিন্তে দিতে হবে। ফাইনালি তো ওরা ঠিক সেই ওই দেখছেই গেল ভোট। আরে আজকে ডেমোক্রেসি আছে, কালকে ডেমোক্রেসি থাকবে না, রাজতন্ত্র চলে আসবে, কি আছে যায়? এটা না ওই যে হোমোসেপিয়েন্স বলে তোমাকে না দিনে দিনে নৈরাশ্যবাদী মনে হচ্ছে আমার। সবাই মিলে বিশ্বাস করছে এটা ভারতবর্ষ, তাই ভারতবর্ষ বিশ্বাস না করলে এটা ভারতবর্ষ না। আমার মুখ্যমন্ত্রী ভাবছি, ভাববো না আমি আজকে রাত থেকে ভাববো না আমাদের মুখ্যমন্ত্রী না মমতা ব্যানার্জি। লোকটা পড়ে টোরে আবার যুক্তিও দিয়েছে হোমোসেপিয়েন্সটা সত্যি শুধু সেপিয়েন্স। হ্যাঁ, কি অসাধারণ বাবা যুক্তি দিচ্ছে লোকটা। ওকে, এটা নিয়ে পরের দিন কথা বলবো। আর একটা সুখের খবর, সেটা হচ্ছে যে আগের দিনও বলা হয়েছিল যে আপনারা যারা যারা এই আড্ডার পার্ট হতে চান তারা একটা ফর্ম দেওয়া থাকবে, ডেসক্রিপশনও দেওয়া থাকবে, কমেন্টও যদি সম্ভব হয় দিয়ে দেওয়া হবে, সেটা ফিল করে দিতে পারেন এবং আমাদের সাথে এসে আড্ডা মারতে পারেন। আপাতত শুধুমাত্র মেম্বারদের জন্যই ওপেন, বাট দেখা যাক আগামীতে আরো কি কি করা যায় না করা যায়, সেটা নিয়ে ফিগার আউট চলছে, হয়ে যাবে নিশ্চয়ই। এবং আপাতত মেম্বাররা যারা যারা আড্ডা মারতে চান, আড্ডা দিতে চান, তারা অবশ্যই চলে আসবেন। তো কেমন লাগলো আপনাদের এই এপিসোডটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আজকে যে টপিকে আলোচনা হয়েছে সেই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে, আমাদের ওই মেল আইডি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তবু আমি বলে দিচ্ছি soulconnectionadda@com। এই এরকম ভাবে যদি অ্যানিমেশনটা পড়ে যায় দারুণ হবে। এডিটার বলে তো যদি পড়ে, হ্যাঁ এটা যদি হয়ে যায় তো আপনারা মেল করবেন, কেমন লাগলো জানাবেন। এবং লাস্ট কথা, প্রণবদা প্লিজ। আমার কথা, শেষ কথা, যেটা এখন লোকজনের খুব ভালো লাগে বলেই আমাকে জানায়, তো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার আর পজিটিভিটি ইজ এভরিথিং। সবাই জানে।